এই চুড়ি নিবেন চুড়ি, রং বেরঙের চুড়ি, সুন্দর সুন্দর চুড়ি, সুন্দর ফিতা আছে, কারো লাগলে কিনতে পারেন। এই চুড়িওয়ালা, দাঁড়াও, কি চুড়ি আছে তোমার কাছে দেখাও তো দেখি। আরে ম্যাডাম, কি নাই তাই বলেন। চুড়ি থেকে শুরু করে লিপস্টিক, ফিতা, কাজল, আলতা, ক্লিপ। আরে থাক থাক, হয়েছে, আমাকে চুড়ি দেখাও বেশি করে। দাঁড়ান, মাথা থেকে নামাই আগে, একটু সাহায্য করেন পারলে। ঈশান মাথা থেকে কাছের বাক্সটা নামালো। তার মধ্যে দেখা যাচ্ছে নানান রকমের প্রসাধনী। ঈশান সামান্য ফেরিওয়ালা, এ গ্রাম ও গ্রাম ঘুরে ঘুরে সব বিক্রি করে সে। আর তুলি হচ্ছে চেয়ারম্যানের মেয়ে। 2-4 এলাকার সবাই তার বাবার কথাই উঠে বসে। এই চুড়িওয়ালা, চুড়িগুলো বের করে দেখাও তো দেখি। এতক্ষণ ধরে শুধু মুখেই বলছো তোমার কাছে নাকি সব আছে। আচ্ছা, দেখাচ্ছি, তবে পরে আবার বলবেন না এত সুন্দর চুড়ি দেখে মন হারিয়ে ফেলেছেন। উফ, তোমার কথা তো শেষই হয় না, আগে দেখাও। ঈশান কাছের বাক্সটা খুলে এক একে চুড়িগুলো বের করতে লাগলো। লাল, নীল, সবুজ, বেগুনি, সোনালী, রূপালী, কত রঙের যে চুড়ি। রোদের আলো পড়ে কাছের চুড়িগুলো ঝিকমিক করছে। এইটা দেখেন, একদম নতুন ডিজাইন, শহর থেকে এনেছি। খারাপ না। আর কি আছে? এইটা দেখেন, এইটা পরলে গ্রামের সব মেয়ে হিংসায় জ্বলবে। এই চুড়ি পরে আমি মানুষকে হিংসা করতে বের হব নাকি? তা না হলে কি, মেয়েরা তো সাজেই অন্য মেয়েদের জ্বালানোর জন্য। কে বলেছে? অভিজ্ঞতা থেকে বলছি। বাহ, তুমি তো দেখি মেয়েদের বিষয়ে অনেক জানো। ফেরিওয়ালার কাজ করি আপা, কত মানুষ দেখি, মানুষ চিনতে শিখেছি। ও আচ্ছা, এই লাল চুড়িটার দাম কত? মাত্র 300 টাকা। কি? কি হলো? 300 টাকা? এই চুড়ির দাম 300 টাকা? জি আপা। তোমার মাথা খারাপ নাকি? জি আপা, এখনো ডাক্তার দেখানোর প্রয়োজন হয়নি। 150 টাকা? ইন্নালিল্লাহ। আপা, এত কমে দিলে আমি বাড়ি গিয়ে ভাত খাবো কি? সেটা আমি জানি না, 150। না আপা, অসম্ভব। তাহলে থাক। আরে আপা, আমাদের মতো গরিব মানুষের কাছে এত দাম দর করেন কেন? কেন করব না? বড় বড় দোকানে যান, যা দাম বলে তাই দিয়ে চলে আসেন, আর আমাদের মতো গরিবের উপর এত জুলুম। তো কি, যা চাইবে তাই দিয়ে কিনে নেব নাকি? দাম দর করব না? একটু কম করবেন। আমি তুলি, দাম দর ছাড়া একটা চকলেটও কিনি না। তাই নাকি? অবশ্যই। আসলে আপনার ভবিষ্যৎ স্বামীকে আল্লাহ বাঁচাক। কেন? বাজারে পাঠালে 1 কেজি আলু কিনতেও 2 ঘন্টা লাগবে। এই, বেশি কথা বলো না। আমি তো সত্যি কথাই বললাম। আচ্ছা, শেষ কথা, 200 টাকা। 250। 210। 250। 220। 250। 230। আপা, আপনি কি মাছের বাজারে এসেছেন? তুমি কি চুড়ি বিক্রি করছো নাকি জমি বিক্রি করছো? ঠিক আছে, 240। 235। আপা, আপনি ভয়ঙ্কর মানুষ। জানি। ঠিক আছে, নিয়ে যান। ইয়েস। মনে হচ্ছে যুদ্ধ জিতে গেছেন। অবশ্যই জিতেছি। তুলি হাসতে হাসতে চুড়িগুলো হাতে নিয়ে দেখতে লাগলো। আর ঈশান তার দিকে তাকিয়ে মুচকি হাসলো। মেয়েটা যে চেয়ারম্যানের মেয়ে সেটা সে জানে, তবে তার আচরণ অন্য ধনী মেয়েদের মতো নয়। অহংকার আছে, কিন্তু মজাও আছে। ঠিক তখনই দূর থেকে কয়েকজন ছেলে এগিয়ে এলো। ও তুলে আফু, কি? চেয়ারম্যান সাহেব আপনাকে বাড়ি যেতে বলেছে। কেন? শহর থেকে নাকি গুরুত্বপূর্ণ মেহমান এসেছে। মেহমান আসলে আমি কি করব? সেটা আমরা জানি না। আচ্ছা, যাচ্ছি। তুলি চুরির টাকা দিয়ে উঠে দাঁড়ালো, কিন্তু কয়েক কদম এগিয়ে আবার ফিরে এলো। এই চুড়িওয়ালা, জি আপা। তোমার নাম কি? নাম জেনে কি করবেন? জানতে ইচ্ছে করে। ঈশান। আমি তুলি। সেটা পুরো এলাকা জানে আপা। ও, তাহলে আমি বিখ্যাত? একটু বেশি বিখ্যাত। কেন? চেয়ারম্যানের মেয়ে বলে। আর রাগী বলে। কি বললে? কিছু না আপা। আমি সব শুনেছি। তাহলে আবার জিজ্ঞেস করলেন কেন? তোমাকে মারার কারণ খুঁজছিলাম। আল্লাহর রহমতে আজকে বেঁচে গেলাম। তুলি চোখ রাঙিয়ে চলে গেল, আর ঈশান তার চলে যাওয়ার দিকে তাকিয়ে হালকা হাসলো। কিন্তু কেউ জানে না এই সাধারণ ফেরিওয়ালার পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। তুলি চলে যাওয়ার পর কিছুক্ষণ রাস্তার পাশে দাঁড়িয়ে রইল ঈশান। তারপর ধীরে ধীরে তার কাঁধে কাছের বাক্সটা তুলে নিল। এই চুড়ি নিবেন চুড়ি, সুন্দর সুন্দর চুড়ি, ফিতা, ক্লিপ, কাজল, আলতা। দুপুরের রোদটা বেশ চড়া। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ঘাম ঝরছে তার।
কয়েকটা বাড়িতে কিছু জিনিস বিক্রয় হলো। তারপর ক্লান্ত হয়ে রাস্তার মোড়ের একটা চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালো। এলাকায় বেশ পরিচিত দোকান। গ্রামের খবর থেকে শুরু করে রাজনীতি, ফুটবল, বিয়ে শাদী, ঝগড়া বিবাদ সবকিছুর বিচার বসে এখানে। ঈশান বাক্সটা নামিয়ে দোকানের এক পাশে বসলো। দোকানদার চা বানাতে বানাতে তাকালো। কি ফেরিওয়ালা, তোমাকে 2-4 দিন ধরে দেখছি, নতুন নাকি এই এলাকায়? জি চাচা, নতুন এসেছি। ও আচ্ছা, কোন গ্রামের ছেলে? এই তো চাচা, দূরের একটা এলাকা থেকে এসেছি। বেচা কেনা কেমন হচ্ছে? এই তো চাচা, কোনো রকম চলে যায়। তোমার পরিবারে কে কে আছে? প্রশ্নটা শুনে 1 সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল ঈশান। তারপর ঠোঁটে একটা মিলান হাসি ফুটলো। গরিবের আবার পরিবার কি চাচা? সবাই থাকতেও অনেক সময় কেউ থাকে না। কথাটা কিন্তু খারাপ বলো নাই বাবা। ঠিকই বলছে, টাকা না থাকলে আপন মানুষও পর হয়ে যায়। তা ঠিক, আজকাল টাকা ছাড়া কেউ কাউকে মানুষই মনে করে না। আরে ভাই, টাকা থাকলে মানুষ চোরকেও সালাম দেয়, টাকা না থাকলে ভালো মানুষকেও কুকুরের মতো তাড়ায়। এই নাও বাবা, 1 কাপ চা খাও। না চাচা, লাগবে না। আরে খাও, টাকা লাগবে না। তাহলে খাই। চায়ের কাপ হাতে নিয়ে চুপচাপ বসে রইল ঈশান। বাইরে থেকে তাকে সাধন ফেরিয়াওলা মনে হলো। তার চোখ দুটো চারপাশে সবকিছু পর্যবেক্ষণ করছে। কে কি বলছে, কার কার সাথে সম্পর্ক, কার প্রভাব কতটুকু, সবকিছু যেন তার মাথার ভেতর জমা হচ্ছে। ঠিক তখনই পাশে বসা এক লোক বলল, তোমার বয়স কত হবে? 25-26। বিয়ে করছো? না। কেন? নিজের পেটই ঠিক মতো চলে না, বিয়ে করে আরেকজনের দায়িত্ব নেব কি দিয়ে? একদম ঠিক কথা। তা মেয়ে দেখলে ভালো লাগে না? লাগে। তাহলে? দূর থেকে দেখি, কাছে যাওয়ার সাহস করি না। কেন? গরিব মানুষ চাচা, সুন্দরী মেয়েদের দিকে বেশি তাকালে পরে লাঠি খেতে হয়। কথা কিন্তু সত্যি। আরে সুন্দরী মেয়েরা এখন গর্বের দিকে তাকায় নাকি? তাকাই চাচা। সত্যি? তারপর? তারপর বলে, এই যে ভাই, রাস্তা থেকে সরে দাঁড়ান। তুমি তো বেশ মজার ছেলে। পেটের দুঃখে মানুষ মজা করতে শিখে যায় চাচা। সবাই যখন হাসাহাসি করছে তখন দোকানের সামনে একটা মোটরসাইকেল এসে থামলো। মোটরসাইকেল থেকে নামলো 2জন যুবক। তাদের দেখেই দোকানে কয়েকজনের মুখের হাসি মিলিয়ে গেল। এক লোক আস্তে করে বলল, ওরা আবার এসেছে। চুপ করো, বেশি কথা বলো না। ঈশান বিষয়টা খেয়াল করলো। 2 যুবক দোকানে ঢুকেই রুক্ষ গলায় বলল, কাকা, চেয়ারম্যান সাহেবের জন্য 5,000 টাকা দিতে হবে। 5,000? হ্যাঁ, কিন্তু গত সপ্তাহেই তো 3,000 দিলাম। তাহলে কি হয়েছে? ব্যবসা ভালো না বাবা। বেশি কথা বলবি না। দোকানের ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো। সবাই মাথা নিচু করে বসে রইল। কিন্তু এক কোণে বসে থাকা ঈশান চুপচাপ চায়ে চুমুক দিতে লাগলো। তার চোখে অদ্ভুত এক শান্ত ভাব, যেন এসব তার কাছে নতুন কিছু নয়। যুবক এক প্রথমে ঈশানের দিকে তাকালো। এই তুই কে? মানুষ। নাম কি? ঈশান। কি করিস? ফেরি করি। নতুন এসেছিস? হ্যাঁ। বেশি চালাকি করার চেষ্টা করবি না। আমার চেহারা দেখে কি আপনাদের খুব চালাক মনে হচ্ছে? বেশি কথা বলিস কেন? ছোটবেলা থেকে অভ্যাস। সাবধানে থাকবি। আল্লাহ ভরসা। চোখ দুটো কিছুক্ষণ থেকে দোকানদারের কাছ থেকে টাকা নিয়ে চলে গেল। তারা চলে যেতে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। আল্লাহ বাঁচাইছে। ওরা কারা চাচা? বেশি কিছু জিজ্ঞেস করো না বাবা, এই এলাকায় কিছু কথা কম জানাই ভালো। ঈশান চুপ করে গেল, কিন্তু তার চোখের ক্ষণিকের জন্য অন্যরকম এক ঝলক দেখা গেল। একজন সাধারণ ফেরিওয়ালার চোখে এমন দৃষ্টি থাকার কথা নয়। মনে মনে সে বলল, বুঝতে পারছি, ধীরে ধীরে সব বের হবে। কে কার হয়ে কাজ করে, কার ছত্র ছায়া এসব চলছে, সব হিসাব একদিন বের করব। তারপর আবার আগের মতো সরল মুখ করে চায়ের কাপ হাতে তুলে নিল। আর দোকানের সবাই ভাবলো ছেলেটা শুধু একটা গরিব ফেরিওয়ালা। কিন্তু তারা জানে না এই সাধারণ ফেরিওয়ালার আগমনে খুব শীঘ্রই পুরো এলাকায় বহু বছরের গোপন অন্ধকার কেঁপে উঠবে। চায়ের দোকান থেকে বের হয়ে নিজের কাজ করতে লাগলো ঈশান। আর অন্যদিকে তুলি ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটছে। মাথার মধ্যে ঘুরছে ফেরিওয়ালার কথাগুলো। ছেলেটা অদ্ভুত গরিব হলো, কথাবার্তায় ভয় নেই, সংকোচ নেই। তুলি অজান্তে তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। আহামক একটা। নিজের মনে কথাটা বলে
আবার হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর চেয়ারম্যান বাড়ির বিশাল গেটের সামনে এসে পৌঁছালো। দারোয়ান গেট খুলে দিল। কেন? জানি। বাড়ির ভেতরে ঢুকতেই দেখতে পেল ড্রয়িং রুমে কয়েকজন অপরিচিত লোক বসে আছে। সবাই দামি পোশাক পরা, কারোর হাতে মোটা সোনার আংটি, কারো গলায় সোনার চেন, কারো হাতে দামি ঘড়ি। বাইরে থেকে দেখলে ভদ্রলোকই মনে হবে, কিন্তু তাদের চেহারায় এমন কিছু ছিল যা তুলির ভালো লাগলো না। কেমন যেন রুক্ষ, কেমন যেন ভয়ঙ্কর। যেন হাসছে ঠিকই, কিন্তু সেই হাসির মধ্যে আন্তরিকতা নেই। তুলির বাবা সোফায় বসে গল্প করছিলেন, তাকে দেখেই ডাক দিলেন। এই যে তুলি, এইদিকে আয়। জি বাবা। এরা আমার ব্যবসায়িক বন্ধু, শহর থেকে এসেছে। ও, সালাম কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম মা, বেঁচে থাকো। কিন্তু সালাম দেওয়ার সময় তুলির বুকের ভেতর কেমন যেন অস্বস্তি হলো, কারণ লোকগুলো দৃষ্টি তার একদম ভালো লাগলো না। তারা কথা বলছে বাবার সাথে, কিন্তু মাঝে মধ্যে তাদের চোখ চলে যাচ্ছে তার দিকে। তার সে দৃষ্টিতে এমন কিছু ছিল যা তুলিকে অস্বস্তিতে ফেলল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। প্রথম লোক হেসে বলল, চেয়ারম্যান সাহেব, আপনার মেয়ে তো বড় হয়ে গেছে। হ্যাঁ, সময় কত দ্রুত চলে যায়। দেখতে তো একদম শহরের মেয়েদের মতো, মাশাল্লাহ। কথাগুলো স্বাভাবিক হলো, তাদের চোখের ভাষা তুলির কাছে স্বাভাবিক লাগলো না। তুলি মনে হলো তারা তাকে মানুষ হিসাবে নয়, অন্য কিছু হিসাবে দেখছে। তার ভেতরে কেমন যেন বিরক্তি জমতে লাগলো। প্রথম লোকটা আবার বলল, কি করো মা? পড়াশোনা করি। খুব ভালো। বয়স কত? প্রশ্নটা শুনে তুলির ভুরু কুঁচকে গেল। তাদের ভালো লাগলো না, তবুও ভদ্রতার খাতিরে উত্তর দিল। 21। লোকগুলো একে অপরের দিকে তাকিয়ে হালকা হাসলো। সেই হাসিটাও তুলির পছন্দ হলো না। চেয়ারম্যান হয়তো বিষয়টা খেয়ালই করলেন না, তিনি নিজের মতো গল্পে ব্যস্ত। দ্বিতীয় লোক বলল, চেয়ারম্যান সাহেব, মেয়ে তো একদম রাজকন্যা, এখনই বিয়ের চিন্তা করা উচিত। ভালো পাত্র পাওয়া গেলে দেরি করা ঠিক হবে না। তুলি এবার বিরক্ত হয়ে গেল। সে স্পষ্ট বুঝতে পারছে কথাগুলো শুধু সাধারণ আলাপ নয়, তাদের আচরণই কেমন যেন অন্য ইঙ্গিত আছে। বাবা, আমি রুমে যাচ্ছি। আচ্ছা, যাও। জি। তুলি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে নিচের রুমে চলে গেল। রুমের দরজা বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেলল। উফ। জানালার পাশে গিয়ে দাঁড়ালো সে। তার মনটা অদ্ভুত অস্বস্তিতে ভরে গেছে। সে বহু মানুষ দেখেছে, কে কেমন সেটা মোটামুটি বুঝতে পারে। আর আজ যাদের দেখলো তাদের একদম ভালো লাগেনি। তাদের চোখে, তাদের হাসি, তাদের কথা, সবকিছুতেই কেমন যেন কৃত্রিমতা। তুলি বিছানায় বসে পড়ল। ঠিক তখন তার বান্ধবী মিতুর ফোন এলো। হ্যালো। কই তুই? বাসায়। কি করছিস? কিছু না। কণ্ঠ শুনে মনে হচ্ছে কারোর সাথে ঝগড়া করে এসেছিস। না। তাহলে? বাসায় কিছু লোক এসেছে। আত্মীয়? বাবা তাই বলেছে। তাহলে সমস্যা কি? জানি না। মানে? লোকগুলোকে আমার একদম ভালো লাগছে না। কেন? বোঝাতে পারবো না। তোর সন্দেহ বেশি। না রে। তাহলে? কেমন যেন লাগছে। আচ্ছা, বেশি চিন্তা করিস না। ফোন রেখে দিল তুলি, কিন্তু তার মন শান্ত হলো না। অন্যদিকে নিচে ড্রয়িং রুমে চেয়ারম্যান ও তার অতিথিদের আড্ডা চলছে। একসময় চেয়ারম্যান অন্য কাজে বাইরে বের হয়ে গেলেন। তিনি বের হতে লোকগুলোর মুখের ভাব বদলে গেল। প্রথম লোক নিচু গলায় বলল, মেয়েটা সত্যিই সুন্দর। চেয়ারম্যানের সবচেয়ে দুর্বল জায়গা, তাই তো কাজে লাগবে। সবকিছু ঠিকঠাক হলে চেয়ারম্যান সাহেব নিজেই আমাদের হাতে সব তুলে দেবে। শুধু একটু সময়ের অপেক্ষা। তারা আবার স্বাভাবিক মুখ করে বসে পড়ল, যেন কিছুই হয়নি। কিন্তু তারা জানে না এই এলাকার বাতাস বদলাতে শুরু করেছে, আর তাদের সব গোপন হিসাবের মাঝখানে নীরবে ঢুকে পড়েছে একজন মানুষ। একজন সাধারণ ফেরিওয়ালা সেজে ঘুরে বেড়ানো যুবক, যে দূর থেকে সবকিছু দেখছে, সবকিছু মনে রাখছে, আর সঠিক সময়ের অপেক্ষা করছে। ঈশান তখন গ্রামের রাস্তা দিয়ে হাঁটছে, তার মুখে সেই পরিচিত সরল হাসি, কিন্তু চোখে তীক্ষ্ণ সতর্কতা। কারণ তার তদন্তের জাল ধীরে ধীরে এমন কিছু মানুষের দিকে এগোচ্ছে যাদের নাম শুনলে অনেক বড় বড় মানুষও ভয় পায়। বিকেলের সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ছে। গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটছে ঈশান, মাথায় কাছের বাক্স, মুখে সেই চিরচেনা সরল ভাব। দেখলে মনে হবে সাধারণ এক ফেরিওয়ালা, কিন্তু তার চোখ দুটো চারপাশের প্রতিটা জিনিস গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এই চুড়ি নিবেন? চুড়ি, সুন্দর সুন্দর চুড়ি। হাঁটতে হাঁটতে গ্রামের একেবারে শেষ প্রান্তে চলে এলো সে। এদিকটায় মানুষজন কম, চারপাশে ঝোপঝাড়।
কিছু পুরনো ভাঙাচোরা ঘর। হঠাৎ তার কানে কিছুর আওয়াজ এলো, কেউ যেন জোরে জোরে কথা বলছে, আবার কেউ হাসছে। কথাগুলো স্বাভাবিক মনে হলো না। ঈশান থেমে গেল, ধীরে ধীরে শব্দের উৎসের দিকে এগোলো। একটা পুরনো টিনের ঘর, দেখলে বোঝা যায় বহুদিনের পুরনো। জানালার বেশিরভাগ অংশ ভাঙা, টিনে মরিচা ধরে গেছে। ঈশান চারপাশে একবার তাকালো, কেউ নেই। তারপর ধীরে ধীরে ঘরের এক পাশে গিয়ে দাঁড়ালো। টিনের দেওয়ালে ছোট্ট একটা ফুটো, সেখান দিয়ে ভেতরে তাকালো সে। আর তাকিয়ে তার চোখ শুরু হয়ে গেল। ভেতরে 5-6 জন লোক বসে আছে, মেঝেতে গোল হয়ে, কারো হাতে সিগারেটের মতো কিছু, কারোর সামনে ছোট ছোট প্যাকেট, কারো চোখ লাল। একজন বলছে, আরেকটা দে, ধীরে খা, আজকে মজা লাগতেছে। কালকে নতুন মাল আসবে। শহর থেকে? হ্যাঁ। বস বলছে এবার বড় চালান। ঈশানের মুখের হাসি মিলিয়ে গেল। সে সবকিছু মনোযোগ দিয়ে দেখতে লাগলো। একজনের সামনে সাদা ট্যাবলেট, আরেকজনের হাতে ছোট প্যাকেট। কেউ নেশাগ্রস্ত হয়ে পড়ে আছে, কেউ অদ্ভুতভাবে হাসছে। ঈশান মনে মনে বলল, বুঝলাম। কিন্তু সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, কোনো আবেগ প্রকাশ করলো না, কোনো বীরত্ব দেখানোর চেষ্টাও করলো না। চুপচাপ সরে গেল, কারণ সে জানে একজন অফিসার কখন কোথায় কি করতে হয়, আর কখন শুধু তথ্য সংগ্রহ করে সরে যেতে হয় সেটাও জানতে হয়। প্রায় আধা কিলোমিটার দূরে চলে এলো সে। একটা বড় গাছের নিচে দাঁড়ালো, চারপাশে কেউ নেই। নিশ্চিত হয়ে পকেট থেকে মোবাইল বের করলো। এই ফোনটাই তার আসল পরিচয়ের সবচেয়ে বড় প্রমাণ, কারণ গ্রামের কেউ কখনো তাকে ফোন ব্যবহার করতে দেখেনি। সবাই ভাবে গরিব ফেরিওয়ালা, আবার স্মার্টফোন কিসের। ঈশান দ্রুত একটা নম্বরে এনক্রিপ্টেড মেসেজ পাঠালো। মেসেজে লোকেশন পাঠানো হলো, অবৈধ মাদক সেবন ও মজুদের সন্দেহ নিশ্চিত। টিম পাঠাও, কাউকে বের হতে দেওয়া যাবে না। তারপর লোকেশন শেয়ার করলো। ওপাশ থেকে কয়েক সেকেন্ডের পর রিপ্লাই এলো, ওকে স্যার। ঈশান ফোনটা আবার পকেটে ঢুকিয়ে ফেলল, মুখে আবার সেই সরল হাসি, যেন কিছুই হয়নি। অন্যদিকে কয়েক ঘন্টা পর সন্ধ্যা নেমেছে। পুরনো টিনের ঘরের ভেতর তখনও চলছে আড্ডা। আরেকটা ধরাই। আজকে তো জমে গেছে। বস খুশি হবে। কেউ নড়বে না, হাত উপরে। পুলিশ, পুলিশ, পালা, পিছনের দরজা। কিন্তু ততক্ষণে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, কেউ পালাতে পারল না। কয়েক মিনিটের মধ্যে সবাই ধরা পড়লো। আর সেই সময় গ্রামের অন্য প্রান্তে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল ঈশান। দোকানদার অবাক হয়ে পড়ল, শুনছেন? কি চাচা? পুলিশ নাকি পুরনো টিনের ঘরে অভিযান চালাইছে। তাই নাকি? হ্যাঁ। অনেক ধরা পড়ছে, শুনলাম নেশার আসর বস্তু। কে খবর দিল কে জানে? আল্লাহ ভালো জানে। ঈশান চায়ের কাপে চুমুক দিল। তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল, কিন্তু কেউ সেটা খেয়াল করলো না। সে মনে মনে বলল, এটা শুধু শুরু। এই গ্রামের অন্ধকার অনেক গভীর। একটা ঘর ভাঙলে হবে না, পুরো শিকড় খুঁজে বের করতে হবে। রাতের আকাশে তখন চাঁদ উঠতে শুরু করেছে, আর সেই চাঁদের আলোয় গ্রামের মানুষজন জানতে পারল না তাদের মাঝেই ঘুরে বেড়াচ্ছে এমন একজন মানুষ, যে এক একে সব মুখোশ খুলে দিতে এসেছে। রাত অনেকটা নেমে এসেছে। চেয়ারম্যান বাড়ির চারপাশে রঙিন বাতি জ্বলছে। নিচতলার ড্রয়িং রুম থেকে এখনো হাসাহাসি আর গল্প করার শব্দ ভেসে আসছে। শহর থেকে আসা অতিথিরা এখনো বসে আছে, কেউ ব্যবসার কথা বলছে, কেউ রাজনীতির কথা, কেউ আবার জোরে জোরে হেসে উঠছে। কিন্তু বাড়ির দোতলার এক কোণে রুমে বসে আছে তুলে, সামনে বই খোলা, টেবিল ল্যাম্পের আলোয় পড়ার চেষ্টা করছে, কিন্তু বারবার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। বাড়ির দিকে তাকালেও মাথার মধ্যে ঘুরছে বিকেলের ঘটনাগুলো, লোকগুলোর মুখ, তাদের হাসি, আর সবচেয়ে বেশি তাদের সেই অদ্ভুত দৃষ্টি। তুলি বিরক্ত হয়ে বই বন্ধ করে দিল। ধুর, কে? আমি। আসো মা। কি রে, এখনো পড়ছিস? হুম। চল নিচে, তোর বাবা তোকে খেতে ডাকছে। মা, আমি নিচে যেতে পারবো না। কেন? তুমি জানো কেন। আবার শুরু করলি? মা, আমি সত্যি বলছি, আমি ওই লোকগুলোর সামনে গিয়ে বসতে পারবো না। আরে বাবা, ওনারা তো আমাদের মেহমান। মেহমান হোক আর যাই হোক, আমার ওনাদের সামনে যেতে অস্বস্তি হয়। অস্বস্তি কেন হবে? কারণ ওনাদের দৃষ্টি আমার ভালো লাগে না। কি সব বলছিস? আমি সত্যিই বলছি মা, তুমি খেয়াল করোনি? না তো। আমি খেয়াল করেছি, ওনারা যখন কথা বলছিল তখন বারবার আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিলেন, আমার খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল আমি সেখানে দাঁড়িয়ে নেই, আমাকে যেন বিচার করা হচ্ছে। হয়তো ভুল বুঝেছিস। না মা, আমি ছোট বাচ্চা না, মানুষের চোখের ভাষা বুঝতে শিখেছি। তুলি কণ্ঠে বিরক্তি স্পষ্ট। মা বিছানার পাশে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। দেখ মা, সব সময় মানুষকে সন্দেহ করতে নেই। তোর বাবা এত বছর ধরে ব্যবসা করছে, মানুষ চেনে। বাবা মানুষ চেনে,
আমি সেটা মানি, কিন্তু বাবা সবাইকে বিশ্বাস করে ফেলে, এটাই সমস্যা। কি বলতে চাইছিস? বলতে চাইছি বাবা যাদের বন্ধু ভাবে তারা সবাই হয়তো বাবার বন্ধু না। কথাটা শুনে মা কিছুক্ষণ চুপ করে রইলেন। তুলি জানালার দিকে তাকিয়ে বলল, মা, তুমি বাবাকে বলতে পারো না এই ধরনের লোক যেন বাড়িতে না নিয়ে আসে? কেমন ধরনের লোক? যারা কথা বলার সময় সম্মান করতে জানে না, যারা একজন মেয়ের দিকে তাকানোর সময় চোখ নামিয়ে রাখতে পারে না, যাদের সামনে দাঁড়ালে নিজেরই অস্বস্তি লাগে। তুই খুব বেশি ভাবছিস। আমি বেশি ভাবছি না, আমি শুধু যা দেখছি তাই বলছি। দেখ, তোর বাবা চেয়ারম্যান মানুষ, ব্যবসাও করে, কত রকম মানুষের সাথে মিশতে হয়, সবাই তো আর একরকম হবে না। মিশুক, আমি তো বলছি না ব্যবসা বন্ধ করে দিতে, কিন্তু সবাইকে বাড়িতে আনতে হবে কেন? এইটা বাড়ি নাকি অফিস? তুই একদম ছোটবেলার মতোই আছিস, যা মনে হয় সরাসরি বলে দিস। মিথ্যা বলতে পারি না। সেটা ভালো, কিন্তু সব কথা সবসময় বলা যায় না। কেন যায় না? কারণ পৃথিবীটা বইয়ের মতো সহজ না। মা, যদি কোনোদিন মনে হয় কেউ ভালো না, তখন কি তার থেকে দূরে থাকা উচিত না? উচিত। তাহলে আমি দূরে আছি, ওনাদের সামনে যেতে চাই না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই না গেলে তোর বাবা রাগ করবে। রাগ করুক, পাগলি একটা। আমি নিচে গিয়ে খেতে পারবো না, খাবার এখানে পাঠিয়ে দাও। ঠিক আছে, আমি তোর বাবাকে বলবো, কিন্তু উনি যদি নিজে ডাকতে আসেন? তখন দেখা যাবে। মা উঠে দাঁড়ালেন, জানালার দিকে যেতে যেতে আবার ফিরে তাকালেন। তুলি, কোনো সমস্যা হলে আমাকে আগে বলবি, মনে কিছু চেপে রাখবি না। আচ্ছা। মা বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হয়ে গেল, রুম আবার নীরব হয়ে গেল। তুলি ধীরে ধীরে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। নিচের উঠানে কয়েকটা গাড়ি দেখা যাচ্ছে, অতিথিদের হাসির শব্দ এখনো ভেসে আসছে, কিন্তু তার মনটা কেমন অস্থির। কেন যেন মনে হচ্ছে এই লোকগুলোর আসার পেছনে শুধু ব্যবসার কথা নয়, আরো কিছু আছে যা সে এখনো বুঝতে পারছে না। অন্যদিকে ঠিক সেই সময় গ্রামের অন্য প্রান্তে নিজের ছোট্ট ভাড়া করা ঘরে বসে আছে ঈশান, সামনে ল্যাপটপ খোলা, মুখে আর সেই সরল ফেরিওয়ালার হাসি নেই, চোখে তীক্ষ্ণ মনোযোগ। স্ক্রিনে একের পর এক তথ্য ভেসে উঠছে, ধরা পড়া মাদক সেবীদের নাম, তাদের যোগাযোগ, কাদের সাথে ওঠা বসা, কারা তাদের নিয়ন্ত্রণ করে। ঈশান ধীরে ধীরে ফাইলগুলো দেখতে দেখতে থেমে গেল। একটা নাম দেখে তার ভুরু কুঁচকে উঠল। তাহলে খেলা এত দূর পর্যন্ত গেছে। সে চেয়ারে হেলান দিল, তার চোখে তখন এক দৃষ্টি যা বলে দিচ্ছে তদন্ত এখনই শুরু হয়েছে, আর খুব শীঘ্রই এমন কিছু সত্য সামনে আসবে যা এই পুরো এলাকার ক্ষমতাবান মানুষদের ভিত কাঁপিয়ে দেবে। তুলি রুম থেকে বের হয়ে ধীরে ধীরে নিচে নামলেন তার মা। সিঁড়ি বেয়ে ডাইনিং রুমের দিকে যেতে দেখলেন টেবিলে সাজানো বিভিন্ন রকম খাবার, পোলাও, রোস্ট, কাবাব, মাছ, সালাদ। শহর থেকে আসা অতিথিদের আপ্যায়নে কোনো কমতি রাখেননি চেয়ারম্যান সাহেব। ডাইনিং টেবিলের একপাশে বসে আছে তুলির বাবা, আর তার সামনের সেই অতিথিরা সবাই গল্প করতে করতে খাওয়ার অপেক্ষা করছে। ঠিক তখনই চেয়ারম্যান সাহেব স্ত্রীকে দেখে বললেন, কি ব্যাপার, তুলি কোথায়? তুলি আসবে না। কেন? ওর একটু শরীর খারাপ লাগছে। সে কি বেশি খারাপ নাকি? না না, তেমন কিছু না, মাথা ধরেছে একটু, তুমি চিন্তা করো না। ডাক্তার লাগবে? আরে না, ও বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। নিশ্চিত? আচ্ছা। মেয়ের ব্যাপারে তিনি বরাবরই একটু বেশি চিন্তিত, কারণ তুলি তার একমাত্র মেয়ে, অনেক আদরের, অনেক স্বপ্নের। আমি খাবার উপরে দিয়ে আসি, তোমরা খাওয়া শুরু করো। আচ্ছা। তুলির মা খাবার নিয়ে উপরে চলে গেলেন, আর নিচে আবার আড্ডা শুরু হলো। প্রথম লোক হাসতে হাসতে বলল, চেয়ারম্যান সাহেব, মেয়েদের আবার শরীর খারাপের অজুহাত অনেক। হাহা, ঠিক বলেছেন, হয়তো বন্ধুদের সাথে ফোনে গল্প করবে। আরে না, আমার মেয়ে একটু অন্যরকম, অযথা মিথ্যা বলে না। যদি বলে শরীর খারাপ, তাহলে কিছু তো একটা হলেও হয়েছে। ভালো, এখনকার দিনে এমন মেয়ে কম দেখা যায়। সত্যি বলতে কি, আপনার মেয়ে খুব ভদ্র। আলহামদুলিল্লাহ। কথাগুলো শুনে চেয়ারম্যান সাহেব খুশি হলেন, কিন্তু খেয়াল করলেন না কয়েকজনের চোখে তখন অদ্ভুত একটা ঝিলিক, যেন তারা অন্য কিছু ভাবছে, কিছু হিসাব করছে। দ্বিতীয় লোক গ্লাসে পানি খেতে খেতে বলল, আপনার তো ব্যবসাও ভালো চলছে শুনলাম। আল্লাহর রহমত। নতুন প্রজেক্টের কি খবর? কাজে করছে, আর কিছু জমির ব্যাপারও চলছে। খুব ভালো, আমরা থাকলে আপনার চিন্তা করতে হবে না। চেয়ারম্যান সাহেব মাথা নেড়ে হাসলেন। তার কাছে এরা বহু বছরের পরিচিত ব্যবসায়িক অংশীদার, বন্ধু। কিন্তু মানুষ কখন বন্ধুর মুখোশ পরে শত্রু হয়ে যায় সেটা সবসময় বোঝা যায় না।
অন্যদিকে দোতলায় নিজের রুমে বসে আছে তুলি। মা খাবার এনে সামনে রাখলেন। খেয়ে নিস। তুমি খাবে না? পরে খাবো, তুই আগে খা। বাবা কি বললো? চিন্তা করছে, আমি বলেছি তোর মাথা ব্যথা ধরেছে। হুম, দেখ, তোর বাবা খারাপ কিছু ভাবেনি, তুই বেশি চিন্তা করিস না। আমি চেষ্টা করছি মা, কিন্তু কেন জানি না লোকগুলোকে বিশ্বাস করতে পারছি না। সব সময় মনের সন্দেহ ঠিকও হয় না। জানি, তবুও ভালো লাগছে না। মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, তারপর নিচে চলে গেলেন। তুলি একা বসে রইল। বাড়ির জানালা দিয়ে চাঁদের আলো আসছে আর তার ভেতরে অজানা এক অস্বস্তি কাজ করছে। ঠিক সেই সময় গ্রামের অন্য প্রান্তে একটা ছোট্ট ভাড়া করা ঘর। বাইরে থেকে দেখলে সাধারণ একটা থাকার জায়গা, কিন্তু ভেতরে টেবিলের উপর ল্যাপটপ খোলা, দেওয়ালে ঝুলছে এলাকার একটা বড় ম্যাপ। লাল নীল কালো রঙের কয়েকটা চিহ্ন দেওয়া, কিছু জায়গায় গোলদাগ, কিছু জায়গায় নোট লেখা। ঈশান চেয়ার টেনে বসে আছে। তার সামনে একের পর এক ফাইল, কখনো মোবাইল দেখছে, কখনো ল্যাপটপ, কখনো নোট লিখছে। দিনের বেলায় সে ফেরিওয়ালা, রাত হলে অন্য মানুষ। তার চোখে তখন আর সরলতা থাকে না, থাকে দায়িত্ব, থাকে সতর্কতা। মোবাইলে নতুন একটা রিপোর্ট এলো, ধরা পড়া লোকেদের জিজ্ঞাসাবাদের প্রাথমিক তথ্য। ঈশান মনোযোগ দিয়ে পড়তে লাগলো। কিছুক্ষণ পর তার চোখ স্থির হয়ে গেল একটা লাইনে। সে ধীরে ধীরে চেয়ারে হেলান দিল। তাহলে সংযোগ এখানেও? সে টেবিলে আঙ্গুল ঠুকতে লাগলো। একটা বিষয় এখন পরিষ্কার, মাদক ব্যবসাটা ছোটখাটো নয়, পেছনে বড় কেউ আছে, খুব বড় কেউ। আর সেই মানুষটা নিজের সামনে আসে না, সবসময় অন্যদের ব্যবহার করে। ঈশান ফাইল বন্ধ করলো, তারপর মোবাইল তুলে একটা নাম্বারে কল দিল। ওপাশে সঙ্গে সঙ্গে রিসিভ হলো। জি স্যার। নজরদারি চালিয়ে যাও, কেউ যেন বুঝতে না পারে। জি স্যার। আর আজ যে নামগুলো পেয়েছি সেগুলোর ব্যাকগ্রাউন্ড বের করো। ঠিক আছে স্যার। কাল সকালের মধ্যে রিপোর্ট চাই। ইয়েস স্যার। কল কেটে গেল। ঈশান উঠে জানালার কাছে গেল। দূরে গ্রামে কয়েকটা বাড়ির আলো জ্বলছে, শান্ত নিরীহ সাধারণ, কিন্তু সে জানে এই শান্তির আড়ালে অনেক অন্ধকার লুকিয়ে আছে, অনেক মানুষের কান্না, অনেক অপরাধ, অনেক গোপন সত্য। আর সেই সত্য বের করতে সে এখানে এসেছে। তার ঠোঁটে হালকা হাসি ফুটলো। ঈশান মনে মনে বলল, যত গভীরেই লুকাও, একদিন না একদিন সামনে আসতেই হবে। রাত আরো গভীর হতে লাগলো। একদিকে চেয়ারম্যান বাড়িতে চলছে অতিথি আপ্যায়ন, অন্যদিকে তুলি ঘুমানোর চেষ্টা করছে। আর ঠিক সেই সময় অন্ধকারের বিরুদ্ধে নিজের নীরব যুদ্ধ চালিয়ে যাচ্ছে এক ছদ্মবেশী অফিসার, যার পরিচয় এখনো কারোর জানা নেই। রাত কেটে নতুন সকাল এলো। গ্রামে আকাশে তখনও হালকা কুয়াশার ছাপ, পাখির ডাক, গাছের পাতায় শিশির, চারপাশে এক শান্ত পরিবেশ। কিন্তু মানুষের জীবনের শান্তি সবসময় একরকম থাকে না। কারো দিনের শুরু হয় স্বপ্ন নিয়ে, কারো শুরু হয় দায়িত্ব নিয়ে, আর কারো শুরু হয় যুদ্ধ নিয়ে। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে পরের টেবিলে বসেছিল তুলি। কিছুক্ষণ পড়াশোনা করে নিচে নাস্তা খেতে গেল। চেয়ারম্যান সাহেব তখন খবরের কাগজ পড়ছেন। তাড়াতাড়ি খেয়ে নে, ভার্সিটির সময় হয়ে যাচ্ছে। আজকে ক্লাস শেষ কয়টা? 3টা। ফিরতে দেরি হবে? না। সাবধানে যাস। আচ্ছা। নাস্তা শেষ করে ব্যাগ কাঁধে নিল তুলি। গেটের বাইরে তখন মিতু দাঁড়িয়ে আছে। এই যে ম্যাডাম। কি? আজকে দেখি মেজাজ ভালো। কেন? আজকে কাউকে ধমক দিসনি? সুযোগ পাইনি। দুজন হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডের দিকে যেতে লাগলো। তাদের গ্রাম থেকে কয়েক গ্রাম পরে ভার্সিটি। প্রতিদিন বাসে করে যাওয়া আসা করে। রাস্তার দুপাশে ধান ক্ষেত, মাঝে মাঝে দোকান, কিছু মানুষ কাজে যাচ্ছে। সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু কিছু দূর যেতে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা কয়েকটা ছেলের দিকে চোখ পড়ল। 4-5 জন হবে, মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের চেহারা দেখে বোঝা যায় কাজকর্মের চেয়ে আড্ডাতেই বেশি সময় কাটায়। তুলি ও মিতুকে দেখে তারা নিজেদের মধ্যে হাসাহাসি শুরু করলো। এই দেখো, চেয়ারম্যানের রাজকন্যা আসতেছে। আজকে তো আরো সুন্দর লাগতেছে। এক কাপ চা খাওয়াবেন আফা? চা না, কফি। চল, ওদের সাথে কথা বলিস না। কিন্তু তুলি থেমে গেল। তার স্বভাবই এমন, অন্যায় দেখলে চুপ করে থাকতে পারে না। এই, জি আফা। বেশি বাড়াবাড়ি করিস না। আমরা আবার কি করলাম? রাস্তার মধ্যে দাঁড়িয়ে বাজে কথা বলছিস কেন? আরে আপা, আমরা তো প্রশংসাই করছিলাম। এইসব প্রশংসা নিজের কাছে রাখ। আশেপাশে কয়েকজন লোক তাকাতে শুরু করেছে, কিন্তু ছেলেগুলোর মধ্যে কোনো ভয় নেই, বরং তারা মজা পাচ্ছে। রাগ করলে আপনাকে আরো সুন্দর লাগে। জানের ভয় নাই? জানিস আমি কে?
তুলির কণ্ঠ কঠিন হয়ে উঠল। সে এমনভাবে বলল যে সাধারণত গ্রামের ছেলেরা ভয় পেয়ে যায়, কিন্তু আজকে হলো উল্টো। ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল। জানি। তাহলে তাই কি তোর বাপ চেয়ারম্যান, কোনো অফিসার না? চেয়ারম্যান হইলেই কি মানুষ আকাশে উড়ে? আইন কি শুধু চেয়ারম্যানেরই জানে? কথাগুলো শুনে তুলি অবাক হয়ে গেল, কারণ এই এলাকায় সাধারণত কেউ তার সামনে এভাবে কথা বলে না। মিতু নিচু গলায় বলল, তুলি চল এখান থেকে। না, দেখ, সম্মান করে কথা বল, না হলে সমস্যা হবে। সমস্যা? হ্যাঁ। আমরা কোনো অন্যায় করিনি, রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, কথা বলছি, তুই এসে ঝগড়া শুরু করছিস। বাজে মন্তব্য করছিস কেন? বাজে মন্তব্য? আপা, আপনার এই সুন্দর বলাটাও এখন অপরাধ? তুলির আগে ফুঁসতে লাগলো, কিন্তু সে বুঝতে পারছে এরা ইচ্ছে করে তাকে উত্তেজিত করছে। চল না প্লিজ, ভার্সিটির সময় হয়ে যাবে। এই চুড়ি নিবেন? চুড়ি, সুন্দর সুন্দর চুড়ি। মাথায় কাচের বাক্স নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে ঈশান। দূর থেকে পুরো পরিস্থিতি তার চোখে পড়ল। সে ধীরে ধীরে এগিয়ে গেল। প্রথম ছেলেটা তাকে দেখে বলল, এই চুড়িওয়ালা, জি ভাই। তোর কাছে ছেলেদের জন্য ছুরি আছে? আছে ভাই। সত্যি? হ্যাঁ, যারা অন্যের কথায় নাচে তাদের জন্য বিশেষ চুড়ি আছে। মুহূর্তেই আশেপাশের কয়েকজন লোক হেসে ফেলল। প্রথম ছেলের মুখ শক্ত হয়ে গেল। কি বললি? কিছু না ভাই, আমি তো ব্যবসার কথা বললাম। তুলি অবাক হয়ে তাকিয়ে রইল। এই ফেরিওয়ালা লোকটা সবসময় এমন কথা বলে কেন? প্রথম ছেলেটা এবার বিরক্ত হয়ে বলল, বেশি কথা বলবি না, নিজের কাজ কর। জি ভাই, আমি তো চুড়ি বিক্রি করতেই আসছি। বলে সে হাঁটতে শুরু করলো, কিন্তু যাওয়ার আগে একবার খুব সূক্ষ্মভাবে ছেলেগুলো মুখের দিকে তাকালো। এমন সূক্ষ্মভাবে তাকালো যেন তাদের চেহারা মনের মধ্যে তুলে রাখছে। একজন সাধারণ ফেরিওয়ালা হয়তো এটা করতো না, কিন্তু ঈশান করলো, কারণ তার অভ্যাস মানুষকে মনে রাখা, মুখ চিনে রাখা, তথ্য জমা করা। তুলি বিরক্ত মুখে বলল, চল মিতু। হ্যাঁ। দুজন বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে লাগলো, কিন্তু তুলের মাথার মধ্যে তখন বিষয়টা ঘুরছে। প্রথমত সকালের ওই ছেলেগুলোর আচরণ, দ্বিতীয়ত এই রহস্যময় চুড়িওয়ালা যে কখনো ভয় পায় না, কাউকে পাত্তা দেয় না, আর সবসময় এমনভাবে কথা বলে যেন তার হারানোর কিছুই নেই। অন্যদিকে রাস্তার মোড় পার হয়ে ঈশান মোবাইল বের করলো, স্ক্রিনে কয়েকটা ছবি খুললো, তারপর ধীরে ধীরে ফিসফিস করে বলল, দেখি তোদের পেছনে কে আছে। তার চোখে তখন আর ফেরিওয়ালার সরলতা নেই, বরং ছিল একজন তদন্তকারী সতর্ক দৃষ্টি। আর খুব শীঘ্রই সে জানতে চলেছে আজ সকালে তুলির সাথে ঝামেলা করা ছেলেগুলো আসলে কার ছত্রছায়ায় চলছে। ভার্সিটিতে যাওয়ার পরও সকালে দেখা ঘটনাটা বারবার মাথায় ঘুরছিল তুলির। ওই ছেলেগুলো আগে কখনো তার সামনে এমনভাবে কথা বলার সাহস করেনি। মিতুও বিষয়টা নিয়ে চিন্তিত ছিল। অন্যদিকে ঈশান নিজের কাজের ফাঁকেই একটা নিরিবিলি জায়গায় গিয়ে মোবাইল বের করলো। সকালে ছেলেগুলোর কয়েকটা ছবি সে গোপনে তুলে রেখেছিল। ছবিগুলো একটা নির্দিষ্ট নাম্বারে পাঠিয়ে দিল, সাথে ছোট্ট একটা মেসেজ। এদের গতিবিধি খতিয়ে দেখো, কার সাথে ওঠা বসা করে জানতে হবে। জি স্যার। তারপর আবার আগের মতোই কাঁধে বাক্স তুলে ফেরিওয়ালার বেশে নিজের কাজ করতে লাগলো সে। কিন্তু তার তদন্ত থেমনেই, প্রতিটি সূত্রকে সে জোড়া লাগানোর চেষ্টা করছে। দিন কেটে সন্ধ্যা হলো, সন্ধ্যা কেটে রাত। আর গভীর রাতের দিকে পুলিশের একটি টিম গোপনে অভিযান চালালো। সকালে সে ছেলেগুলোকে বিভিন্ন জায়গা থেকে আটক করা হলো। কেউ চায়ের দোকানে ছিল, কেউ বাজারে, কেউ আবার বন্ধুর বাড়িতে। তাদের থানায় নিয়ে আসা হলো জিজ্ঞাসাবাদের জন্য। রাত তখন প্রায় 12টা। থানার ভেতরে ব্যস্ততা কমে এসেছে। অফিস কক্ষের আলো জ্বলছে, একটার পর একটা রিপোর্ট টেবিলে জমা হচ্ছে। ঠিক তখনই থানার পেছনে গেট দিয়ে ভেতরে ঢুকলো একজন। সাধারণ শার্ট, সাধারণ প্যান্ট, মুখে কোনো বিশেষ ভাব নেই। কিন্তু থানার ভেতরে ঢুকতে কয়েকজন অফিসার সম্মানের সাথে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সালাম স্যার। ঈশান মাথা নেড়ে সালামের উত্তর দিল। এখানে আর সে ফেরিওয়ালা নয়, এখানে সে দায়িত্বপ্রাপ্ত আইপিএস অফিসার, যার অধীনে এই পুরো অপারেশন চলছে। ঈশান ধীরে ধীরে জিজ্ঞাসাবাদ কক্ষের সামনে এসে দাঁড়ালো। ভেতরে আটক ছেলেগুলো বসে আছে। সকালে সেই দাপট এখন অনেকটাই কমে গেছে। একজন অফিসার ফাইল এগিয়ে দিল। স্যার, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেমন কিছু বলেনি। বারবার বলছে তারা নির্দোষ। সবাইকে আলাদা কক্ষে নিন। জি স্যার। নিয়ম অনুযায়ী একে একে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হলো। প্রথম ছেলেটা বলল, স্যার, আমরা কিছু করিনি। সত্যি? জি। তাহলে গত 3 মাসে তোমার ব্যাংক হিসাবে অতিরিক্ত টাকা এলো কোথা থেকে? ছেলেটা চুপ। ঈশান ফাইলের আরেকটা পৃষ্ঠা উল্টালো। পড়াশোনা করো না?
কোনো চাকরি করো না, তবু নিয়মিত টাকা আসছে কেন? ছেলে প্রথম মাথা নিচু করে রইল, কিছু ছেলে বলল না। একজনের পর একজনকে জিজ্ঞাসাবাদ করা হলো, কেউ মুখ হলো না, শুধু বলল, আমরা কিছু জানি না, আমরা শুধু কথা বলছিলাম, আমাদের কেউ কিছু বলেনি। সময় গড়াতে লাগলো। রাত 1টা, 2টা, তারপর 3টা। অবশেষে ঈশান একটা ফাইল বন্ধ করে টেবিলে রাখলো। তার কণ্ঠে এবার একটু কঠিন হলো। তোমরা একটা ভুল করছো, যার জন্য নিজের জীবন নষ্ট করছো সে তোমাদের জন্য 1 মিনিটও জেলে যাবে না, কিন্তু তোমরা যাবে। কথাটা শুনে কয়েকজন একে অপরের দিকে তাকালো। ঈশান আবার বলল, তোমাদের সামনে 2টা রাস্তা আছে, একটা সত্য বলা আর একটা অন্যের অপরাধ নিজের ঘাড়ে নেওয়া। সিদ্ধান্ত তোমাদের। ঘরে নীরবতা নেমে এলো। কয়েক মিনিট কেটে গেল। তারপর হঠাৎ একজন মাথা নিচু করে বলল, স্যার, বলো। আমরা নিজেরা এসব শুরু করিনি, তাহলে? আমাদের বলা হয়েছিল। কে বলেছিল? ছেলেটা চুপ করে রইল কয়েক সেকেন্ড, তারপর ধীরে ধীরে একটা নাম বলল। একজন প্রভাবশালী ব্যক্তির নাম, যে পাশের এলাকায় বড় ব্যবসায়ী এবং স্থানীয়ভাবে যথেষ্ট ক্ষমতাবান। ঈশানের চোখ সরু হয়ে এলো, কারণ নামটা সে আগেও শুনেছে। তদন্তের অন্য কয়েকটি রিপোর্টও এই লোকের নাম ঘুরে ফিরে এসেছিল। কেন? স্যার, তার ব্যবসায় সমস্যা হচ্ছে। কিসের সমস্যা? চেয়ারম্যান সাহেবের কারণে। বিস্তারিত বলো। চেয়ারম্যান সাহেব নতুন কিছু ব্যবসা শুরু করেছে, কিছু জমির কাজও হয়েছে, এতে ওই লোকের অনেক লাভ কমে গেছে। স্যার, উনি চেয়ারম্যানকে সরাসরি কিছু করতে পারছেন না, তাই বিভিন্নভাবে চাপ দিচ্ছেন। যেমন? এলাকার ছেলেদের টাকা দেওয়া, মানুষকে উস্কানি দেওয়া, বদনাম ছড়ানো। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। ঈশান ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার মাথার ভেতর দ্রুত অনেকগুলো তথ্য জোড়া লাগাতে শুরু করেছে। মাদক চক্র, অবৈধ ব্যবসা, প্রভাবশালী লোকজন, চেয়ারম্যানের বিরুদ্ধে গোপন তৎপরতা, সবকিছু যেন একই সুতোয় বাঁধা। ঈশান জানালার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর শান্ত কণ্ঠে বলল, সব তথ্য লিখিতভাবে নিন। জি স্যার। আর নামটা এখনই বাইরে যাবে না। ঠিক আছে স্যার। থানা থেকে বের হয়ে রাতের আকাশের দিকে তাকালো ঈশান। পূর্ব আকাশে ফজরের আভা ফুটতে শুরু করেছে। তার চোখে তখন গভীর চিন্তা, কারণ সে বুঝতে পারছে এটা শুধু কয়েকটা বখাটে ছেলের ঘটনা নয়, পদ্মার আড়লে আরো বড় খেলা চলছে। আর সেই খেলার কেন্দ্রবিন্দুর কাছাকাছি চলে এসেছে সে। কিন্তু এখনো সবচেয়ে বড় প্রশ্নের উত্তর পাওয়া বাকি। শহর থেকে আসা সেই রহস্যময় ব্যবসায়ী আর চেয়ারম্যানের বাড়িতে আসা অতিথিদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। ঈশানের ঠোঁটে হালকা হাসি ফুটল। খুব বেশি দিন সবকিছু লুকাতে পারবে না, কারণ ঈশান সব গর্ত থেকে টেনে বের করতে এসেছে। পরের দিন বিকাল, আকাশে হালকা রোদ। গ্রামের রাস্তায় লোকজনের আনাগোনা কমে এসেছে। কেউ মাঠ থেকে ফিরছে, কেউ দোকানে বসে আড্ডা দিচ্ছে। আর সেই রাস্তা দিয়েই কাঁধে কাছের বাক্স নিয়ে হাঁটছে ঈশান। তার মুখে চিরচেনা ডাক। এই চুড়ি নিবেন? চুড়ি রং বেরঙের চুড়ি, ফিতা আছে, ক্লিপ আছে, কানের দুল আছে, কাজল, আলতা, লিপস্টিক। হাঁটতে হাঁটতে সে চেয়ারম্যানের বাড়ির সামনে এসে পৌঁছালো। বাড়িটা গ্রামের সবচেয়ে বড় বাড়িগুলোর একটা। উঁচু দেওয়াল, বড় গেট, চারপাশে ফুলের বাগান। ঈশান স্বাভাবিকভাবে সামনে দিয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই উপরতলার বারান্দা থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। এই ফেরিওয়ালা? ঈশান মাথা তুলে তাকালো। বারান্দায় দাঁড়িয়ে আছে তুলি। আজকে হালকা নীল রঙের পোশাক পরেছে, চুলগুলো পেছনে বাঁধা। ঈশান তাকে বলল, জি আপা। এদিকে এসো। কিছু লাগবে? না, এমনি ডাকছি। তাহলে আমি যাই। আরে দাঁড়াও। তুলি দ্রুত নিচে নেমে এলো, গেটের সামনে এসে দাঁড়ালো। তারপর ঈশানের উদ্দেশ্যে বলল, চুরি দেখাও। আবার শুরু হলো? কি? আপনার সাথে ব্যবসা করলে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। কেন? আধা ঘন্টা চুরি দেখবেন, 1 ঘন্টা দাম দর করবেন, শেষে একটা কিনবেন। বেশি কথা বলো না। আচ্ছা দেখাও। এখানেই? হ্যাঁ। এই গরমে? সূর্য তো আমার মাথার উপর বসে আছে। আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়াতে হবে না, ভেতরে এসে দেখাও। ঈশান ভেতরে যাওয়ার অনুমতি পেয়ে এক মুহূর্তের জন্য চারপাশটা লক্ষ্য করলো। তারপর স্বাভাবিক মুখে মাথা নেড়ে বলল, আচ্ছা আপা। গেট খুলে ভেতরে ঢুকলো সে। বাড়ির পরিবেশ শান্ত। দুজন কাজের লোক উঠানে কাজ করছে। একজন মালিক গাছে পানি দিচ্ছে। ঈশান হাঁটতে হাঁটতে সবকিছু লক্ষ্য করলো। বাইরে থেকে সাধারণ কৌতূহল মনে হলো, বাস্তবে সে প্রতিটা বিষয় মনে রাখছে। কোথায় কোন রাস্তা, কোথায় কে আছে, কোন অংশে যাতায়াত বেশি, সব। তুলি তাকে ডাইনিং রুমে নিয়ে এলো। ডাইনিং টেবিলটা বিশাল।
মাঝখানে বড় টেবিল, চারপাশে দামি আসবাবপত্র, দেওয়ালে কয়েকটা ছবি টাঙ্গানো। ঈশান কাছের বাক্সটা নামিয়ে রাখলো। আচ্ছা এখন দেখাও। জি আপা। সে একে একে জিনিস বের করতে লাগলো। চুড়ি, ফিতা, ক্লিপ, কানের দুল, আলতা, কাজল। তুলি একটা একটা করে হাতে নিয়ে দেখতে লাগলো। এই ফিতার দাম কত? 50 টাকা। এত? শুরু হয়ে গেল কি দাম দর। ব্যবসা করতে নামছো, আবার দাম দর শুনলেই কষ্ট? কষ্ট না আপা, ভয়। ঠিক তখনই তুলি খেয়াল করলো ঈশানের কপাল ঘামে ভিজে গেছে, মুখেও ক্লান্তির ছাপ। দাঁড়াও, কেন? আসছি। বলে সে ভেতরে চলে গেল। কয়েক মিনিট পর ফিরে এলো হাতে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে। এই নাও পানি খাও, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। ঈশান কয়েক সেকেন্ড চুপ করে রইল। সম্ভবত এমন ব্যবহার সে আশা করেনি। ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, খাও। ঈশান গ্লাসটা হাতে নিল। সত্যি তার তৃষ্ণা পেয়েছিল। ধীরে ধীরে পুরো গ্লাসের পানি খেয়ে ফেল। আর লাগবে? না, এতেই বেঁচে গেলাম। এত কষ্ট হয়? রোদকে জিজ্ঞেস করেন, ও বেশি জানে। সবসময় এমন উল্টাপাল্টা উত্তর দাও কেন? সোজা উত্তর দিলে মানুষ মনে রাখে না। এই কানের দুলটার দাম কত? 120। আর এইটা? 150। এইটা? 200। আর এইটা? আপা, জিনিসটা কিনবেন নাকি শুধু ইন্টারভিউ নিচ্ছেন? দুটোই। দুজনের কথাই হালকা হাসির পরিবেশ তৈরি হলো, কিন্তু কথার মাঝেও ঈশানের চোখ সতর্ক। সে জিনিসগুলো দেখানো ফাঁকে ফাঁকে চারপাশ লক্ষ্য করছে। ডাইনিং রুম থেকে করিডোর দেখা যায়, সেখানে দুজন কাজে লোক যাতায়াত করছে। দেওয়ালের পাশে একটা সিসিটিভি ক্যামেরা, এক কোণে অফিস রুমের মতো একটা দরজা। সিঁড়ি উঠে গেছে উপরে। সবকিছু তার চোখে এড়িয়ে যাচ্ছে না, তবে তার মুখে সেই সরল ফেরিওয়ালার ভাবই রয়ে গেছে। এই যে কোথায় হারিয়ে গেলে? আমি জি। 3 বার ডাকলাম। ও দুঃখিত। কি ভাবছিলেন? ভাবছিলাম আপনি আজকে কতক্ষণ ধরে দাম দর করবেন। অসভ্য। তুলে একটা ছোট্ট ক্লিপ ছুঁড়ে মারার ভান করলো। ঈশান দ্রুত মাথা সরিয়ে নিল। দুজনেই হেসে ফেলল। ঠিক তখনই বাইরে একটা গাড়ি এসে থামার শব্দ হলো। শব্দটা শুনে তুলি মাথা ঘুরিয়ে তাকালো, আর ঈশানের চোখও এক ঝলক সতর্কতা দেখা দিল। কারণ চেয়ারম্যান বাড়িতে নতুন কেউ এসেছে, আর তার তদন্তের অভিজ্ঞতা বলে কখনো কখনো একটা গাড়ির আগমনী নতুন রহস্যের দরজা খুলে দেয়। চেয়ারম্যান বাড়ির ডাইনিং রুমে তখনও চা চক্র আর কথাবার্তা চলছিল। ঈশান টেবিলের একপাশে বসে জিনিসগুলো গুছিয়ে রাখছিল। চুড়ি, কানে দুল, ফিতা, আবার সব ঠিকভাবে বাক্সে ঢোকাচ্ছে। তুলিও পাশে দাঁড়িয়ে মাঝে মাঝে কিছু দেখে নিচ্ছিল। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ। একটা নয়, 2টা গাড়ি একসাথে এসে থামলো। গেটের সামনে কোলাহল শুরু হলো। কিছুক্ষণ পর ড্রাইভার দরজা খুলে দিল, আর ভেতরে ঢুকলো একজন যুবক। পরনে দামি স্যুট, হাতে ঘড়ি, চেহারায় আত্মবিশ্বাসের ভান, কিন্তু চোখে অহংকার। লোকটা ভেতরে ঢুকতে পরিবেশটা যেন একটু বদলে গেল। তুলি তাকে দেখে মুখটা গোমরা করে ফেললো। হালকা বিরক্তি, হালকা রাগ, সব মিশে গেল একসাথে। এই লোকটা আবার? থুর। ঈশান ধীরে ধীরে মাথা তুলে তাকালো। সে বুঝতে পারলো নতুন কেউ এসেছে, আর তার উপস্থিতি সবাইকে অস্বস্তিতে ফেলছে, শুধু এক পাশে বাদে। ঈশান শান্ত গলায় জিজ্ঞেস করলো, কে উনি? আমার বাবার পরিচিত। শুধু পরিচিত? না, বাবা আমাকে ওর সাথে বিয়ে দিতে চায়। ঈশান এক মুহূর্ত চুপ করে রইল, তারপর লোকটার দিকে তাকালো। চোখে বিশ্লেষণ। 1 সেকেন্ড নয়, 2 সেকেন্ড নয়, যেন প্রতিটা নড়াচড়া পড়ছে। আচ্ছা। আমি একদম পছন্দ করি না, বিরক্তিকর একটা মানুষ। লোকটা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তুলির দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিল। তুলি, তুমি এভাবে এড়িয়ে যাচ্ছ কেন? আমি ব্যস্ত। ব্যস্ত? আমার সাথে? না, আমার নিজের কাজে। তুলি একদম না দেখার ভান করে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। যুবকটি একটু অস্বস্তি পেল, হাসি ধরে রাখলো। তারপর চোখ গেল ঈশানের দিকে। ঈশান তখন চুপচাপ বাক্স গুছাচ্ছে। যুবকটা ভুরু কুচকে তাকালো। একে? ফেরিওয়ালা। ফেরিওয়ালা, তুমি এখানে কি করছো? কাজ করছি। এই বাড়িতে? জি। বাহ, তুমি তো বড় সৌভাগ্যবান, এই বাড়ির ভেতরে ঢুকতে পারছো। তার কথাই অপমানের একটা সূক্ষ্ম ছাপ ছিল। তবু ঈশান কিছু বলল না, শুধু তাকালো একবার। তুমি এখনো কি করছো এখানে? কে কিনছে জিনিস? আমি কিনছি। তুমি কেন ফেরিওয়ালার কাছ থেকে কিনছো? আমি চাইলে তোমাকে বিদেশি ব্র্যান্ডের জিনিস এনে দিতে পারি। দরকার নেই, আমার এইসব ফেরিওয়ালা জিনিসই পছন্দ। কথাটা শুনে মুহূর্তে পরিবেশ থমকে গেল। যুবকের মুখ শক্ত হয়ে গেল। ঈশানের চোখে একটা অদ্ভুত ঝিলিক দেখা গেল, খুব দ্রুত মিলিয়ে গেল। যুবক হেসে বলল, তুমি সিরিয়াস?
ফেরিওয়ালার জিনিস, তুমি তো চেয়ারম্যানের মেয়ে, তুমি কেন এই লেভেলে নামলে? আমি কোথায় নামবো সেটা তুমি ঠিক করবে না। আর শোনো, ফেরিওয়ালা হোক আর যাই হোক, মানুষকে ছোট করে কথা বলার অধিকার কারণ নেই। যুবক একটু থমকে গেল, কিন্তু দ্রুত নিজেকে সামলে নিল। তারপর আবার ঈশানের দিকে তাকালো। আচ্ছা ফেরিওয়ালা ভাই, তুমি কি সত্যি মনে করো তুমি এখানে ব্যবসা করতে পারো? এই জায়গাটা তোমার মতো মানুষের জন্য না। ঈশান ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ শান্ত, খুব শান্ত, যেটা ঝড়ের আগে নদীর মতো। আমি তো শুধু জিনিস বিক্রি করছি, কাউকে জোর করছি না। সমস্যা ওটা না, সমস্যা তুমি এখানে আছো। তুমি এখানে ঝামেলা করতে এসেছো? আমি ঝামেলা করছি না, আমি বাস্তব বলছি। এই ফেরিওয়ালা থেকে কি কিনছো তুমি? তুমি চাইলে আমি তোমাকে আরো ভালো লাইফস্টাইল দিতে পারি, বিদেশি জিনিস, দামি গিফট সব। ভাই, জিনিসের দাম ব্র্যান্ডে হয় না, মানুষের ব্যবহারও হয়। যুবক এক মুহূর্ত চুপ। তুলির চোখে হালকা মুগ্ধতা দেখা গেল। যুবক হেসে বলল, বাহ, ফেরিওয়ালার ফিলোসফি আছে দেখছি। কিন্তু তার হাসির পেছনে ছিল অপমানের ধার। তুলি এবার স্পষ্টভাবে বলল, তুমি গেলে ভালো হয়। আমি তোমার জন্যই এসেছি। আমি তোমাকে ডাকিনি। কিন্তু তোমার বাবা? বাবা যাই বলুক, আমার সিদ্ধান্ত আমি নিব। যুবকের মুখ শক্ত হয়ে গেল। সে কিছু বলতে গিয়েও থেমে গেল, কারণ সে বুঝতে পারছে তুলি সহজে নরম হবে না। অন্যদিকে ঈশান আবার বাক্স কাঁধে তুলল, চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ যুবক আবার বলল, তুমি এখনই যাচ্ছ? হ্যাঁ। ভালোই, ফেরিওয়ালাদের বেশি সময় এখানে থাকার দরকার নেই। যথেষ্ট হয়েছে। কিন্তু ঈশান থামলো না, শুধু একবার পিছনে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, সবাই তো ফেরিওয়ালা হয় না ভাই, কেউ কেউ শুধু ছদ্মবেশে থাকে। কথাটা বলে সে ধীরে ধীরে গেটের দিকে হাঁটতে লাগলো। আর তার চোখে তখন একটা অদ্ভুত গভীরতা, যেটা কেউ পড়তে পারল না। শুধু তুলি এক মুহূর্তের জন্য থমকে তাকিয়ে রইল। তার মনে হলো এই ফেরিওয়ালাটা আসলে সাধারণ না, একটা বড় রহস্য লুকিয়ে আছে তার মধ্যে। আর সেই রহস্যে একদিন এই বাড়ির সব সম্পর্ক উল্টে দিতে পারে। রাত নেমে এসেছে ধীরে ধীরে। চেয়ারম্যান বাড়ির ভেতরে তখনও আলো জ্বলছে, ডাইনিং টেবিলে খাবার সাজানো। আজকে রাতের পরিবেশটা একটু ভারী, চুপচাপ, যেন বাতাসও অস্বস্তি লেগে আছে। তুলি টেবিলে বসেছে, মুখে কোনো হাসি নেই। তার সামনে খাবার রাখা হলো, মনটা অন্য কোথাও। ঠিক তখনই তুলির বাবা গম্ভীর মুখে ডাইনিং টেবিলে এসে বসলেন। একটু থামলেন, তারপর সরাসরি মেয়ের দিকে তাকালেন। তুলি, জি বাবা। তুমি নাকি সিয়ামকে অপমান করেছো? আমি কাউকে অপমান করিনি বাবা, আমি শুধু বলেছি আমার তাকে পছন্দ নয়। কেন পছন্দ নয়? কারণ আমি তাকে ভালো মনে করি না। ও ভালো ছেলে, বিদেশে থাকে, ভালো পরিবার, ভালো ভবিষ্যৎ। বাবা, শুধু বিদেশ থাকে বললেই কেউ ভালো হয়ে যায় না, শুধু টাকা থাকলেই কেউ ভালো মানুষ হয় না। তুমি ওকে চেনো কতটুকু? যতটুকু দেখেছি ততটুকুই যথেষ্ট। তুমি দেখছো সেলফি, ভিডিও, স্ট্যাটাস, আর সেটা দেখেই সিদ্ধান্ত নিচ্ছ। বাবা, আজকাল মানুষ মুখে একরকম, ভেতরে আরেক রকম। আমি শুধু সাবধান হচ্ছি। তুমি কি ভাবো আমি তোমার জন্য খারাপ সিদ্ধান্ত নেব? আমি সেটা বলিনি। তাহলে কি বলছো? আমি বলছি এটা আমার জীবন, আমার সিদ্ধান্ত আমি নিব। রুমে এক মুহূর্ত নীরবতা নেমে এলো। চামচের শব্দ থেমে গেল। তুলি আবার বলল, আমি যাকে ইচ্ছে করব তাকেই বিয়ে করব। মানে কি? বড়লোক দেখে না, যাকে আমার মন চাইবে তাকে। কথাটা শেষ হতে চেয়ারম্যান সাহেবের মুখ শক্ত হয়ে গেল। তার গলা একটু ভারী হলো। তুমি কি আমার মান সম্মান নষ্ট করতে চাও? বাবা, মনের মতো জীবনসঙ্গী খুঁজে নেওয়া মানে মান সম্মান নষ্ট করার না, বরং সেটা নিজের জীবনকে সম্মান দেওয়া। আর সত্যি বলতে, ভুল মানুষকে বেছে নিলে শুধু মান সম্মানই না, জীবনটাই নষ্ট হয়ে যায়। এই কথায় চেয়ারম্যান সাহেব একটু থেমে গেলেন, কিন্তু তার চোখে এখনো কঠোরতা কমেনি। তুমি এখনো ছোট, তুমি সব বোঝো না। আমি ছোট না বাবা, আমি মানুষ, বুঝতে পারি। ঠিক তখনই বাইরে থেকে হালকা পায়ে শব্দ এলো। কেউ উঠোনে হাঁটছে। একজন দারোয়ান এসে বলল, স্যার, বাইরে কেউ এসেছে। এখন আবার কি? বলছে জরুরি কাজ। তুলি এক মুহূর্তের জন্য জানালার দিকে তাকালো। তার মন যেন অজান্তে অস্থির হয়ে উঠল। অন্যদিকে গ্রামের অন্য প্রান্তে একটা ছোট্ট ঘরে বসে আছে ঈশান। সামনে কাগজপত্র, ল্যাপটপের কিছু ফাইল খোলা। তার মুখে সে শান্ত ভাব নেই আজ, চোখে গভীর মনোযোগ। একটা নতুন রিপোর্ট খুলে সে থেমে গেল। একটা নাম,
বারবার আসছে সিয়াম। সে চেয়ার থেকে উঠে জানালার পাশে গেল। বাইরে অন্ধকার, কিন্তু তার মাথার ভেতরে এখন আলোর মতো পরিষ্কার হতে শুরু করেছে। একটা জিনিস, এই সিয়াম শুধু একজন ব্যক্তি না, সে একটা বড় পরিকল্পনার অংশ, যার কেন্দ্রবিন্দুতে আছে চেয়ারম্যানের পরিবার। আর বিশেষ করে তুলি। ঈশান ধীরে ধীরে মোবাইল হাতে নিল, একটা নম্বরে মেসেজ টাইপ করলো। সিয়ামের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড কাল সকালের মধ্যে চাই। খেলা শুরু হয়ে গেছে, আর শেষটা হবে খুব বড়। অন্যদিকে চেয়ারম্যান বাড়িতে রাতের খাবারের টেবিলে এখনো ভারী পরিবেশ। তুলি চুপ করে বসে আছে, চেয়ারম্যান সাহেবও নীরব। কিন্তু দুজনের মাথায় দুইটা আলাদা যুদ্ধ চলছে। কেউ জানে না এই যুদ্ধ শুধু সম্পর্কে না, এই যুদ্ধের সাথে জড়িয়ে আছে বড় একটা অন্ধকার সত্য। আর সেই সত্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একজন মানুষ, একজন ফেরিওয়ালার মুখোশধারী অফিসার। ভোরের আলো ফোটার আগেই গ্রামটা একদম শান্ত, চারপাশে কুয়াশা। পাখির ডাক এখনো পুরোপুরি শুরু হয়নি। এই নীরবতার মাঝেই নিজের ছোট্ট ভাড়া করা ঘরে বসে আছে ঈশান। টেবিলে ল্যাপটপ খোলা, কিছু রিপোর্ট, কিছু ফাইল আর কিছু অজানা নাম ঘুরছে তার সামনে। চোখে ক্লান্তি নেই, আছে শুধু তীক্ষ্ণ মনোযোগ। ঠিক তখনই ফোনটা ভাইব্রেট করলো। একটা অফিসিয়াল নাম্বার। ঈশান ফোনটা ধরল। বলো। স্যার, সিএমের সব তথ্য পাওয়া গেছে। কি খবর? স্যার, পুরোটা বেশ জটিল। বলো। স্যার, সিএম আসলে শুধু একজন সাধারণ ছেলে না, সে হচ্ছে প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের সন্তান, যে পরিবারটা বহুদিন ধরে এই জেলার ভেতরে প্রভাব বিস্তার করছে। ঈশানের চোখ একটু সরু হয়ে এলো। অফিসার আবার বলল। স্যার, প্রাথমিক তথ্য অনুযায়ী এই সিএম এর বাবাই চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে লোক লাগিয়ে দিয়েছিল। ছোট ছোট ছেলেদের ব্যবহার করেছে, ব্যবসায় বাধা তৈরি করেছে, বাজারে প্রভাব কমানোর চেষ্টা করেছে। কিন্তু সিএম এখন নতুন স্ট্র্যাটেজি নিয়েছে, নিজেকে ভালো ছেলে হিসেবে উপস্থাপন করেছে, চেয়ারম্যানের আস্থা অর্জন করেছে। আর সবচেয়ে বড় ব্যাপার, বলো। সে এখন চেয়ারম্যান সাহেবের মেয়েকে মানে তুলিকে বিয়ে করে পুরো পরিবারকে নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করছে। ঈশানের চোখে হালকা ঠান্ডা ভাব নেমে এলো। অফিসার আবার বলল। আসলে ওর টার্গেট দুইটা, এক তুলিকে বিয়ে করে পরিবারে ঢুকে পড়া, দুই চেয়ারম্যান সাহেবের সব ব্যবসা নিজের নিয়ন্ত্রণে ধীরে ধীরে নিজের হাতে নেওয়া। স্যার, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো চেয়ারম্যান সাহেব নিজেই জানেন না যে তিনি শত্রুর ছেলের সাথে নিজের বিয়ে দিতে চাইছেন। কথাটা শেষ হতে চারপাশে যেন আরো ভারী হয়ে গেল। ঈশান ধীরে ধীরে দাঁড়ালো, জানালার দিকে তাকালো। বাইরে কুয়াশার মধ্যে একটা নতুন দিন শুরু হচ্ছে, কিন্তু তার ভেতরে নতুন শুরু হয়েছে এক অন্যরকম হিসাব। সে শান্ত গলায় বলল। বুঝলাম, এত সোজা না। ওর মুখোশ খুলতে হবে সব। স্যার, তার যত ধরনের পাপ আছে সবকিছু রিপোর্ট তৈরি করো, একটা পয়েন্টও বাদ যাবে না। জি স্যার। আর সিয়ামের প্রতিটা গতিবিধি এখন থেকে লাইভ মনিটরিংয়ে রাখো। ওকে স্যার। কল কেটে গেল। ঈশান ফোনটা টেবিলে রাখলো। তার মুখে এখন কোনো হাসি নেই, শুধু একটাই ভাব, এই খেলা এখন আর শুধু তদন্তের মধ্যে নেই, এটা এখন মানুষের জীবনের সাথে জড়িয়ে গেছে। ঠিক সেই সময় দরজায় হালকা টোকা পড়ল। ঈশান শান্ত গলায় বলল। কে? আমি। ঈশান চোখ তুলে তাকলো। দরজায় দাঁড়িয়ে আছে একজন লোক, তারই টিমের একজন অফিসার। স্যার, পরবর্তী নির্দেশ? ওকে ধরতে হবে না এখন, প্রথমে তাকে উন্মুক্ত করতে হবে, যাতে সে নিজেই নিজের জালে আটকে যায়। বুঝেছি স্যার। আর একটা কথা, তুলির আশেপাশে এখন থেকে কড়া নজর রাখতে হবে। জি স্যার। অফিসার চলে গেল। ঈশান আবার জানালার দিকে তাকালো। দূরে সূর্য উঠছে, কিন্তু তার চোখে সে সূর্যের আলো নেই, আছে একটা স্থির সিদ্ধান্ত। সিয়াম, তোর মুখোশ শুধু খুলবো না, তোর পুরো রাজত্ব ভেঙে দিব। আর ঠিক সেই মুহূর্তে গ্রামের অন্য প্রান্তে তুলির বাড়িতে নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে, যেটা সেই গল্পকে আরো জটিল করে তুলবে আর ধীরে ধীরে সব চরিত্রকে এনে দাঁড় করাবে এক ভয়ঙ্কর সত্যের সামনে। পরের দিন সকাল, সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চেয়ারম্যান বাড়ির উঠোনে। বাড়ির ভেতরে আজ একটু আলাদা ব্যস্ততা, কারণ আজ এসেছে সিয়াম। চেয়ারম্যান সাহেব নিজে তাকে বসার ঘরে নিয়ে এসেছে। দামি সোফা, চেয়ার কাপ আর ভদ্রতার মুখোশে মোড়া কথা। সিয়াম হালকা হাসি দিয়ে বলল। আঙ্কেল, আমি একটা কথা বলতে চাই। বলো। আমি বিয়েটা দ্রুত সারতে চাই। এত তাড়াহুড়া কেন? আঙ্কেল, আমাকে আবার বিদেশে ফিরতে হবে বিজনেসের জন্য, তাই আমি চাইছিলাম বিয়ে করে একবারে তুলিকে সাথে নিয়ে যাই। মুহূর্তে ঘরের একটা অদ্ভুত নীরবতা নেমে এলো।
চেয়ারম্যান সাহেব একটু ভেবে বললেন, তুলি এখনো প্রস্তুত কিনা সেটা। না। সবাই একসাথে তাকালো। তুলি নিচে নেমে আসছে, চেহারায় রাগ, চোখে স্পষ্ট বিরক্তি। সোজা হেঁটে এসে দাঁড়ালো সিয়ামের সামনে। আমি তোমাকে বিয়ে করতে চাই না। কেন বুঝতে পারো না? তুমি কি আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে করবে? তুলি, এটা কি ধরনের আচরণ? বাবা, আমি সত্যি বলছি, আমি তাকে বিয়ে করতে চাই না। তুলি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে ভালো রাখবো। দরকার নেই। আমি কারোর ভালো রাখার দায়িত্বে যেতে চাই না। আমি নিজে ভালো থাকবো। যাকে আমার মন ধরবে আমি তাকেই বিয়ে করব, তোমাকে না। তুলি, তুমি কি বলছো এসব? আমি সত্যি বলছি বাবা। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না। আমি জানি সে একটু ইমোশনাল, সময়ের সাথে ঠিক হয়ে যাবে। আমি ঠিক হব না, আর আমার সিদ্ধান্তও বদলাবো না। তুমি কি আমার মান সম্মান নষ্ট করতে চাও? এভাবে সবাইকে অপমান করে তুমি কি প্রমাণ করতে চাও? বাবা, এটা অপমান না, এটা আমার নিজের জীবন। আমি আমার জীবন কাউকে দিয়ে ঠিক করাতে চাই না। ঘরের ভারী বাতাসটা সিয়াম চুপচাপ দাঁড়িয়ে। তুলির বাবা রাগে লাল, কিন্তু তুলি একদম নড়ছে না। তুমি যদি মনে করো বড়লোক দেখে বিয়ে দিলে আমি সুখী হব, খুশি হব, তাহলে তুমি ভুল করছো। যথেষ্ট, তুমি এখনো উপরে যাও। আমি যাব, কিন্তু আমার সিদ্ধান্ত বদলাবে না। হাঁটতে হাঁটতে সিঁড়ির দিকে যেতে লাগলো। পিছনে ঘরে তখনও সিয়াম দাঁড়িয়ে, তার চোখে অদ্ভুত এক গভীরতা, যেন সে এই পরিস্থিতিকে আগেই জানতো আর তার পরিকল্পনার অংশ হিসেবে সব চলছে। অন্যদিকে গ্রামের অন্য প্রান্তে ঈশান একটা ছোট্ট ঘরে বসে ল্যাপটপে কিছু রিপোর্ট দেখছে। তার মুখে কোনো আবেগ নেই, শুধু হিসাব। হঠাৎ ফোনে নোটিফিকেশন এলো। সিয়ামের নতুন মুভমেন্ট ট্র্যাক করা হয়েছে। ঈশান চোখ শুরু করে তাকালো। শুরু হয়ে গেছে। সে ধীরে ধীরে চেয়ারে হেলান দিল। তার সামনে এখন পুরো চিত্রটা পরিষ্কার হতে শুরু করেছে। একদিকে জোর করে সম্পর্ক তৈরি করার চেষ্টা, অন্যদিকে ক্ষমতা আর ব্যবসার খেলা, আর মাঝখানে তুলি। ঈশান শান্ত গলায় বলল, এবার দেখা যাক কে কত দূর যেতে পারে। বিকেলের আকাশে হালকা রোদ, গ্রামের বাতাসে ধুলোর সাথে মিশে আছে ক্লান্তির গন্ধ। ঠিক সেই সময় ঈশানের ফোনটা আবার বেজে উঠল। সে একটা নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে কলটা ধরল। বলো। স্যার, সিয়ামের পুরো প্রোফাইল ক্লিয়ার হয়েছে। বলো। স্যার, সে শুধু একজন ব্যবসায়ী না, তার সাথে অনেক বড় ধরনের অপরাধ চক্র জড়িত। নারী পাচার, অবৈধ ট্রান্সপোর্ট আর ড্রাগ সাপ্লাই নেটওয়ার্কেও তার লিংক পাওয়া গেছে। কনফার্ম? জি স্যার, একাধিক সোর্স থেকে ম্যাচ করেছে। তার বিরুদ্ধে আগেও সন্দেহ ছিল, কিন্তু এখন প্রমাণ পাওয়া শুরু হয়েছে। ঈশানের চোখ ধীরে ধীরে কঠিন হয়ে উঠল। সে এক পা সামনে এগিয়ে বলল, আর কিছু? সবচেয়ে বড় বিষয় হলো সে এখন নিজের অপরাধ ঢাকার জন্য চেয়ারম্যান সাহেবের পরিবারের কাছাকাছি চলে যাচ্ছে, বিশেষ করে তুলিকে টার্গেট করছে। ঈশানের মুখে এক মুহূর্তের জন্য চাপা রাগ ফুটে উঠল। সে নিচু গলায় বলল, কত বড় সাহস তার! তুলির দিকে হাত বাড়িয়েছিস। তোর শেষ সময় এসে গেছে। সব তথ্য ডকুমেন্ট করো, একটাও পয়েন্ট বাদ যাবে না। জি স্যার। আর সিয়ামের লোকেশন মনিটরিং বাড়াও। আমি চাই ও এক সেকেন্ডও আমাদের চোখের বাইরে না থাকে। ঠিক আছে স্যার। কল কেটে গেল। ঈশান ফোনটা পকেটে রাখলো। তার চোখে এখন আর দ্বিধা নেই, আজ শুধু সিদ্ধান্ত। সে ধীরে ধীরে নিজের কাঁধে রাখা সাধারণ কাপড়ের ব্যাগটা ঠিক করলো আর ফেরিওয়ালার মতো বাক্স তুলে নিল। এখন সময় নয় থামার, এখন সময় সবকিছু দেখার। তারপর সে আবার রাস্তায় নেমে পড়লো। চিৎকার করে ডাকতে শুরু করলো, এই চুড়ি, চুড়ি নিবেন, রঙিন চুড়ি, কানের দুল আছে, ফিতা আছে। বাইরে থেকে সে আবার সেই সাধারণ ফেরিওয়ালা, কিন্তু ভেতর একজন কঠিন অফিসার, যার চোখের আড়াল থেকে কিছুই পালায় না। অন্যদিকে চেয়ারম্যান বাড়ির ছাদে দাঁড়িয়ে ছিল তুলি। হালকা বাতাসে তার চুল উড়িয়ে দিচ্ছে। সে নিচের দিকে তাকিয়ে আছে, আর ঠিক তখনই সে দেখতে পেল রাস্তা দিয়ে হাঁটছে ঈশান। কাঁধে সে কাছের বাক্স, মাথা নিচু করে হাঁটছে, তবু তার মধ্যে একটা আলাদা আকর্ষণ। এই ছেলেটা কেন জানি অন্যরকম লাগে। সে কিছুক্ষণ তাকিয়ে রইল ঈশানের হাঁটার ভঙ্গি, তার শান্ত স্বভাব, তার চোখে অদ্ভুত আত্মসম্মান। সব মিলিয়ে তুলির মনে একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। এত সাধারণ একজন ফেরিওয়ালা, তার মধ্যে এত অদ্ভুত শান্ত শক্তি আসে কোথা থেকে? তুলি হালকা ভুরু কুঁচকাল। দেখতে তো গরিব মনে হয়, কিন্তু কেন জানি না একদম সাধারণ লাগে না। সে আর কিছুক্ষণ তাকিয়ে রইল। ঈশান তখন দূরে চলে যাচ্ছে, ধীরে ধীরে ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছে। আর তুলি ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তার বুকের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা, যার নাম সে নিজেও বুঝতে পারছে না,
কিন্তু একটা জিনিস পরিষ্কার, এই ফেরিওয়ালা ছেলেটা তার চিন্তার ভেতর জায়গা করে নিতে শুরু করেছে। আর সেটা শুধু কৌতূহল নয়, তার থেকেও কিছু গভীর। অন্যদিকে ঈশান দূরে চলে যেতে যেতে একবার পেছনে তাকায়নি, কারণ সে জানে এই খেলায় এখন আর আবেগের কোনো জায়গা নেই। শুধু হিসাব আর সত্য, আর সেই সত্য একদিন সবাইকে কাঁপিয়ে দেবে। দিন যত যাচ্ছে তুলির মনে কৌতূহল ততই বাড়ছে, কারণ সে যতবার ঈশানকে দেখছে ততই নতুন করে খুঁজে পাচ্ছে একজন সাধারণ ফেরিওয়ালা কি সত্যি এতটা আলাদা হতে পারে? প্রতিদিন ভোরে বের হয় এক গ্রাম থেকে আরেক গ্রাম, রোদ বৃষ্টির ধুলো কিছুতেই তার অভিযোগ নেই। আবার আশ্চর্যের বিষয় হলো, কেউ তার সাথে খারাপ ব্যবহার করলেও সে একটু রাগ করে না, শুধু হেসে কথা বলে। এই বিষয়টা তুলির মাথা থেকে কিছুতেই বের হচ্ছে না। সেদিন ভার্সিটি যাওয়ার সময় তুলি আর মিতু রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ দূরে দেখা গেল ঈশান যাচ্ছে, মাথায় সেই কাছের বাক্স, মুখে চেনা ডাক। এই চুড়ি নিবেন? চুড়ি, সুন্দর সুন্দর চুড়ি, ফিতা, কানের দুল, ক্লিপ। তুলির চোখ আপনা আপনি সেদিকে চলে গেল। মিতু সঙ্গে সঙ্গেই বুঝে ফেল। আবার শুরু হয়েছে? কি? আমাকে বোকা ভাবিস? আমি সব বুঝি। তুই রোজ রোজ ওকে ফলো করছিস। ফলো করছি না, এমনি দেখছি। হ্যাঁ, আমি জানি যেভাবে বিড়াল মাছ দেখে তুই সেভাবে দেখছিস। থুর। তুলি, তুই কিন্তু ঠিক করছিস না। তোর বাবা জানতে পারলে মেরে ফেলবে। তুই চেয়ারম্যানের মেয়ে আর সে একটা ফেরিওয়ালা। আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। কিন্তু ভাবছিস? হ্যাঁ ভাবছি, আর ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেব। চিন্তা করিস না, আমি কাউকে টাকা দেখে বিচার করি না। আমি দেখব মানুষটা কেমন, যার সাথে আমি সুখী থাকতে পারবো আমি তাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেব। তোর জেদ কোনোদিনও কমবে না? না, কমার ইচ্ছাও নেই। দুজন হেসে ফেল, কিন্তু তুলির চোখ আবারও চলে গেল দূরে হাঁটতে থাকা ঈশানের দিকে। সে খেয়াল করেনি ঈশানও অনেক আগেই বুঝে গেছে কেউ তাকে লক্ষ্য করছে। অনেকদিন ধরেই, কখনো রাস্তার মোড়ে, কখনো বাজারে, কখনো ভার্সিটির রাস্তায়, কখনো বিকেলে নদীর ধারে। কিন্তু সে সবকিছুই বুঝতে দেয় না, যেন কিছুই দেখেনি, যেন কিছুই জানে না, কারণ তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার দায়িত্ব। বিকেলের দিকে তুলি আবার বাড়ির কাছে বাজারে গেল। সেখানে গিয়েও দূরে ঈশানকে দেখতে পেল। এক বৃদ্ধার সাথে কথা বলছে। বৃদ্ধা কিছু কিনতে পারছে না। ঈশান হাসি মুখে তাকে একটা ফিতা দিয়ে দিল, টাকা নিল না। বাবা, টাকা তো দিলাম না। পরে দিয়েন, না দিলেও সমস্যা নাই। বৃদ্ধার মুখে যে দোয়া ফুটে উঠল সেটা দেখে তুলির বুকের ভেতর কেমন যেন লাগলো। মানুষটা আসলে কে, কেন এমন? তার প্রশ্নের উত্তর সে এখনো জানে না। অন্যদিকে রাত গভীর হতে শুরু করেছে। চারপাশ অন্ধকার, গ্রামের অধিকাংশ মানুষ ঘুমিয়ে পড়েছে। কিন্তু ঈশানের দিন তখনও শেষ হয়নি। নিজের ছোট্ট ঘরে ঢুকে সে ফেরিওয়ালার পোশাক বদলে ফেল। টেবিল ওপর কয়েকটা ফাইল, কিছু ছবি, কিছু রিপোর্ট। একজন অফিসার ফোনে কথা বলল। স্যার, নতুন তথ্য পাওয়া গেছে। বলো। পাহাড়ি অঞ্চলের দিকে সন্দেহজনক কিছু চলাফেরা দেখা গেছে। কিছু মানুষ নিখোঁজ হওয়ার তথ্য এসেছে। আমরা মনে করছি এটা বড় একটা অপরাধ চক্রের সাথে জড়িত থাকতে পারে। টিম প্রস্তুত? ঠিক আছে, আমরা যাচ্ছি। কিছুক্ষণ পর কয়েকজন কর্মকর্তা মিলে অভিযানে বের হলো। রাতের অন্ধকারে তারা নির্দিষ্ট এলাকায় পৌঁছালো। অনেক দিনের নজরদারি আর তথ্য যাচাইয়ের পর তারা সেখানে অভিযান চালায়। কিছু সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয় এবং কয়েকজন অসহায় মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়। স্যার, কয়েকজনকে নিরাপদে বের করা গেছে। ভালো, সবাইকে চিকিৎসা আর নিরাপত্তার ব্যবস্থা করো। তার কণ্ঠে কোনো বিজয়ের উল্লাস নেই, শুধু দায়িত্ব। কারণ সে জানে একটা চক্র ধরা পড়লে সব শেষ হয় না, পেছনে আরো বড় মাথা থাকে। আর সেই মাথাগুলোকেই খুঁজে বের করাই তার কাজ। ভোরের আলো ফুটতে ফুটতে অভিযান শেষ হলো। একজন অফিসার বলল, স্যার, আপনি কয়েকদিন ধরে বিশ্রামই নিচ্ছেন না। বিশ্রাম পরে হবে, আগে কাজ শেষ হোক। দূরে সূর্য উঠেছে, নতুন একটা দিন শুরু হচ্ছে। গ্রামের মানুষ সবাই জানে না যে ছেলেটাকে তারা সাধারণ ফেরিওয়ালা ভাবে, সেই ছেলেটাই রাতের অন্ধকারে কত মানুষের জীবন বাঁচানোর জন্য লড়াই করছে। আর অন্যদিকে নিজের ঘরে জানালার পাশে দাঁড়িয়ে তুলি আকাশের দিকে তাকিয়ে আছে। তার মনে নতুন একটা প্রশ্ন জন্ম নিয়েছে। প্রশ্নটা শুধু কৌতূহলে নয়, প্রশ্নটা একজন মানুষকে জানার, একজন রহস্যময়ী ফেরিওয়ালাকে জানার, যে যত দেখা হয় ততই অচেনা মনে হয়। রাত প্রায় শেষের দিকে দীর্ঘ অভিযানের পর নিজের ঘরে ফিরে এসেছে ঈশান। চোখে ক্লান্তি, টেবিল ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে কয়েকটা ফাইল। এক পাশে ল্যাপটপ, অন্য পাশে কিছু রিপোর্ট।
কিন্তু এসবের মাঝেও তার মুখে কোনো বিরক্তি নেই, বরং একটা অদ্ভুত শূন্যতা। ঠিক তখনই মোবাইলটা বেজে উঠলো, স্ক্রিনে ভেসে উঠলো মা কলিং। কয়েক সেকেন্ড ফোনটার দিকে তাকিয়ে রইল ঈশান, তারপর ধীরে ধীরে কল রিসিভ করলো। হ্যালো, কেমন আছিস বাবা? মায়ের কণ্ঠ শুনে ঈশানের মুখটা একটু নরম হলো, তবু সে স্বাভাবিক গলায় বলল, ভালো। হঠাৎ কি মনে করে ফোন দিলে? এমনি তোর কথা মনে পড়েছিল। আমার কথা মনে পড়ছিল নাকি টাকা ফুরিয়ে গেছে? এমন কথা বলিস না বাবা। তাহলে আমাকে কি দরকার? তোমাদের দরকার তো টাকা, আমি প্রতি মাসে টাকা পাঠিয়ে দেই। আর কি দরকার? কথাগুলো বললেও গলার ভেতর একটা অভিমান স্পষ্ট, বহু বছরের জমে থাকা কষ্ট। মা দীর্ঘশ্বাস ফেলেন। আমাকে ভুল বুঝিস না বাবা, প্লিজ। আমি নিজে ইচ্ছে করে তোকে এই পেশায় দেইনি। এটা তোর বাবার স্বপ্ন ছিল, খুব বড় স্বপ্ন। সে চাইতো তার ছেলে আইপিএস অফিসার হোক, দেশের জন্য কাজ করুক, মানুষের পাশে দাঁড়াক। ঈশানের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। বাবার কথা উঠলেই বুকের ভেতর কিছু একটা মোচড় দেয়। আমি শুধু তার স্বপ্নটা পূরণ করেছি, কিন্তু তোর কষ্টটা বুঝিনি। আমি জানি তোর এই জীবন পছন্দ না। ছোটবেলা থেকেই তুই অন্যরকম ছিলিস, হাসি খুশি, দুষ্টু, বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ানো ছেলে। কিন্তু আজ কখন যে তুই এত চুপচাপ হয়ে গেলি বুঝতেই পারলাম না। জানিস বাবা, যেদিন প্রথম তোর ট্রেনিংয়ে যাওয়ার দিন ছিল, সেদিন সারা রাত আমি কেঁদেছিলাম, কিন্তু কাউকে বুঝতে দেইনি। কারণ আমি জানতাম আমি যদি ভেঙে পড়ি তাহলে তুইও ভেঙে পড়বি। ঈশান ধীরে ধীরে চেয়ার থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে অন্ধকার, দূরে কয়েকটা আলো জ্বলছে। টাকা পয়সার জন্য আমি তোকে এই লাইনে দেইনি বাবা, আমাদের অভাব ছিল না, আজও নেই। আমি শুধু তোর বাবার শেষ ইচ্ছাটা পূরণ করতে চেয়েছিলাম। আমি জানি এখানে কত রিস্ক, প্রতিদিন কত বিপদ, কত শত্রু, কত ভয়, তবুও বুকের মধ্যে পাথর চাপা দিয়ে তোকে পাঠিয়েছি। কারণ ভাবতাম তোর বাবা যদি বেঁচে থাকতো তাহলে গর্ব করত। এত বছর পর এসব বলছো কেন? কারণ তুই দিন দিন দূরে সরে যাচ্ছিস। আগে সপ্তাহে 2 বার ফোন দিতি, এখন মাসে 1 বারও না। আমি ফোন না দিলে তুই খবর নিস না। আমি কি এতটাই পর হয়ে গেছি বাবা? এই প্রথম ঈশানের মুখ থেকে কোনো উত্তর বের হলো না। মায়ের কথাগুলো যেন সরাসরি হৃদয়ে গিয়ে লাগছে। আমি টাকা চাই না, কিচ্ছু চাই না, শুধু চাই আমার ছেলে মাঝে মাঝে আমাকে ফোন করুক, একবার বলুক, মা আমি ভালো আছি। এটাই যথেষ্ট। মা, বাবা। আমি তোমার উপর রাগ করিনি, শুধু কিছু কষ্ট ছিল যেগুলো কখনো বলিনি। জানি বাবা, সব জানি। তোর বাবার মৃত্যুর পর আমি একা হয়ে গিয়েছিলাম, কোনটা ঠিক কোনটা ভুল বুঝিনি। শুধু মনে হয়েছিল তার স্বপ্নটা পূরণ করতে হবে, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে গিয়েছে আমার ছেলের মনটা ভেঙে যাবে সেটা বুঝতে পারিনি। ঈশান চোখ বন্ধ করলো, শৈশবের স্মৃতি ভেসে উঠছে। বাবার মুখ, মায়ের হাসি, ছোট্ট একটা সংসার যেটা এখন অনেক দূরে। একবার বাড়ি আয় বাবা, অনেক দিন তোকে দেখি না। বাড়িটা ফাঁকা লাগে, তোর ঘরটা এখনো আগের মতোই রাখা আছে। আয় না বাবা, 2 দিন থাক, তারপর আবার চলে যাস। আমি আর কিচ্ছু বলবো না। এই মিশনটা শেষ হোক, তারপর আসবো, প্রমিস? সত্যি? সত্যি। তাহলে আমি অপেক্ষা করব। কিছুক্ষণ আরো কথা বলে ফোন কেটে গেল। ফোনটা নামিয়ে টেবিলের উপর রাখলো ঈশান, তারপর ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল। আজ বহুদিন পর তার মনটা অদ্ভুত ভারী লাগছে। কারণ যতই বড় অফিসারই হোক, যত বড়ই দায়িত্ব থাকুক, মায়ের কণ্ঠ শুনলে মানুষ আবার ছোট ছেলেটাই হয়ে যায়। জানালার বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর ঈশান চুপচাপ বসে আছে। তার সামনে একদিকে বিপজ্জনক মিশন, অন্যদিকে মায়ের অপেক্ষা। আর ঠিক সেই মুহূর্তে সে জানে না, খুব শীঘ্রই এমন কিছু ঘটতে চলেছে যা কিছু তার মিশন না, ব্যক্তিগত জীবনও পুরোপুরি বদলে দেবে। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। দিন যায়, শব্দ যায়, আর সেই সাথে মানুষের মনেরও পরিবর্তন আসে। যে অনুভূতিকে প্রথমে কৌতূহল মনে হয়েছিল সেটা ধীরে ধীরে অন্য কিছুতে রূপ নিতে শুরু করেছে। তুলি নিজেও সেটা বুঝতে পারছে, কিন্তু যতটা বুঝতে পারছে ততটাই ভয় পাচ্ছে।
কারণ সে জানে এই পথে হাঁটলে তার সামনে বড় ঝড় অপেক্ষা করছে। বড় ঝড়, খুব বড় ঝড়। বিকেলের দিকে তুলি নিজের রুমে বসেছিল, সামনে বই খোলা, কিন্তু চোখ বইয়ের পাতায় নেই। বারবার জানালার দিকে চলে যাচ্ছে, মনে হচ্ছে কেউ একজন রাস্তা দিয়ে যাবে। মাথায় কাছের বাক্স, মুখে সেই চেনা ডাক। এই চুড়ি নিবেন চুড়ি? কিন্তু আজও সে এলো না। গত দুদিন ধরে ঈশানকে দেখেনি তুলি, আর অদ্ভুতভাবে এতে তার মন খারাপ হয়ে গেছে। কোথায় গেল? অসুস্থ হলো নাকি নাকি অন্য কোথাও গেছে? প্রশ্নগুলো মাথায় ঘুরতে লাগলো। সে নিজেই অবাক। কয়েক মাস আগেও যে ছেলেটাকে সে চিনত না, আজ তাকে না দেখলে কেন যেন তার অস্থির লাগে। ঠিক তখনই দরজায় টোকা। মিতু ঢুকে পড়ল। কি ব্যাপার, এত চিন্তিত কেন? কিছু না। বলিস না, আমি সব বুঝি। তুই ওকে ভালোবেসে ফেলেছিস, তাই না? তুলি কিছু বলল না, কিন্তু নীরবতায় উত্তর দিয়ে দিল। মিতু দীর্ঘশ্বাস ফেল। তুই কি করলি তুলি? তোর বাবা জানলে কি হবে জানিস? তোর বাবা চেয়ারম্যান, এই এলাকার সবচেয়ে প্রভাবশালী মানুষ, আর ঈশান একজন সাধারণ ফেরিওয়ালা। যদি তোর বাবার কানে যায়, তিনি ছেলেটাকে মেরেও ফেলতে পারেন। কেউ ওর ক্ষতি করতে পারবে না। তুই বুঝছিস না, ক্ষমতাবান মানুষ রেগে গেলে। আমি বেঁচে থাকতে ওর কোনো ক্ষতি হতে দেব না। যদি পুরো পৃথিবী ওর বিরুদ্ধে দাঁড়ায়, তবুও আমি ওর পাশে দাঁড়াবো। কিন্তু তারা জানতো না, রুমের বাইরে করিডোরে একজন দাঁড়িয়ে আছে, চেয়ারম্যান সাহেব। তিনি মূলত মেয়েকে ডাকতে এসেছিলেন, কিন্তু কথাগুলো শুনে থেমে গেছেন। তার মুখ ধীরে ধীরে শক্ত হয়ে উঠল, চোখে রাগ জমতে থাকলো। বাবা মনে মনে বলতে লাগলো, তাহলে এত দূর গেছে ব্যাপার। তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না, ধীরে ধীরে সেখান থেকে চলে গেলেন। কিন্তু তার মাথার ভেতরে তখন একটাই সিদ্ধান্ত, যত দ্রুত সম্ভব তুলির বিয়ে ঠিক করতে হবে। সেদিন রাতে তিনি সিয়ামের বাবার সাথে যোগাযোগ করলেন। বেশ কিছুক্ষণ কথা হলো। বাড়ি থেকে সবকিছু স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে একটা পরিকল্পনা তৈরি হতে লাগলো। একটা গোপন আয়োজন, একটা এঙ্গেজমেন্ট, যেটার খবর এখনো তুলি জানে না। কয়েকদিনের মধ্যে তারিখ ঠিক হয়ে গেল। কিছু ঘনিষ্ঠ আত্মীয়, কিছু ব্যবসায়িক পরিচিতি, সবকিছু চুপি সারে। চেয়ারম্যান সাহেব ভাবলেন একবার আংটি পরানো হয়ে গেলে আর পেছনে ফেরার সুযোগ থাকবে না। অন্যদিকে শহরের নিরাপদ অফিস কক্ষে বসে আছে ঈশান। তার সামনে ফাইলের স্তূপ। সিএমের বিরুদ্ধে তদন্ত এগিয়ে চলছে। একজন অফিসার দ্রুত ভেতরে ঢুকলো। স্যার, নতুন তথ্য। বলো। সিএমের এক সহযোগীকে নজরদারিতে রাখা হয়েছিল, সেখান থেকে কিছু আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। ফাইলটা এগিয়ে দেওয়া হলো। ঈশান মনোযোগ দিয়ে দেখতে লাগলো। 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা। তারপর ধীরে ধীরে তার চোখ কঠিন হয়ে উঠল। ইন্টারেস্টিং। শুধু এটা না স্যার, আরো কিছু ডকুমেন্ট পাওয়া গেছে। কয়েকটা ভুয়া কোম্পানির তথ্য, যেগুলো ব্যবহার করে টাকা লুকানো হতো। যত এগোচ্ছি ততই কেসটা বড় হচ্ছে। জি স্যার। সবকিছু সাজাও, প্রমাণ ছাড়া কোনো পদক্ষেপ না। ঠিক আছে স্যার। অফিসার বেরিয়ে গেল। ঈশান জানালার দিকে তাকালো। তার মনে হচ্ছে সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে। কেউ একজন তাড়া করছে, কেউ একজন নিজের পরিকল্পনা দ্রুত শেষ করতে চাইছে। আর সেই মানুষটা যে সিয়াম, এ ব্যাপারে তার সন্দেহ ক্রমশ শক্ত হচ্ছে। কিন্তু এখনো সে জানে না চেয়ারম্যান সাহেব ইতিমধ্যে গোপনে এঙ্গেজমেন্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর তুলি যে প্রথমবার নিজের হৃদয়ের কথা শুনতে শুরু করেছে, সে খুব শীঘ্রই এমন এক সিদ্ধান্তের মুখোমুখি হবে যা তার পুরো জীবন বদলে দিতে পারে। কয়েকদিন ধরে গ্রামের রাস্তায় দেখা যায়নি ঈশানকে। তুলি প্রতিদিন ছাদে উঠেছে, প্রতিদিন রাস্তার দিকে তাকিয়েছে, প্রতিদিন ভেবেছে আজ হয়তো আসবে, কিন্তু আসেনি। প্রথম দিন সে গুরুত্ব দেয়নি, দ্বিতীয় দিন একটু খারাপ লেগেছে, তৃতীয় দিনে অস্থিরতা শুরু হয়েছে, চতুর্থ দিনে সে নিজেই বুঝে গেছে সে ছেলেটাকে মিস করছে, ভীষণ মিস করছে। কিন্তু নিজের মনকে সেটা স্বীকার করতে কষ্ট হচ্ছিল। সেদিন বিকেলে তুলি বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ দূর থেকে পরিচিত একটা কণ্ঠ ভেসে এলো। এই চুড়ি নিবে, নানান রঙের চুড়ি। কণ্ঠটা শুনেই তুলির বুকটা ধক করে উঠল। সে দ্রুত নিচে তাকালো, আর সত্যি রাস্তা দিয়ে হাঁটছে ঈশান। মাথায় সেই কাচের বাক্স, মুখে সেই চিরচেনা শান্ত ভাব। তুলির অজান্তে ঠোঁটে হাসি ফুটে উঠল। এই ফেরিওয়ালা, এদিকে এসো। ঈশান থামলো, মাথা তুলে তাকালো, তারপর ধীরে ধীরে গেটের দিকে এগিয়ে গেল। জি ম্যাডাম। ম্যাডাম ডাকতে হবে না। তাহলে কি ডাকবো? তুলি। এত সাহস এখনো হয়নি। কোথায় ছিলে এতদিন? কেন? আমরা ফেরিওয়ালা মানুষ ম্যাডাম, কখন কোথায় থাকি সেটা আমরা নিজেরাও বলতে পারি না। আজ এ গ্রাম, কাল ও গ্রাম, পরশু অন্য জেলা, এটাই তো জীবন। কেন, আমাকে খুঁজছিলেন নাকি? তেমন কিছু না, কয়েকদিন দেখিনি তাই বললাম।
ও শুধু এতটুকুই? ঈশানের ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে উঠল, কিন্তু সে কিছু বলল না। তুলি বিরক্ত হয়ে বলল, হাসছো কেন? এমনি। আমার মতো গরিব মানুষের কাছে কি কাজ আপনার? আমার কাছে মানুষ সবার আগে, গরিব বড়লোক এসব দেখার সময় আমার নেই। ঈশান কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, আপনার চোখ কিন্তু অন্য কথা বলছে ম্যাডাম। কি বলছে? সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন। তুলি বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল, কিন্তু সে হেরে যাওয়ার মেয়ে নয়। তুলি মুচকি হেসে বলল, যা বলছে বলতে দাও, আমার আপত্তি নেই। এবার ঈশান সত্যি অবাক হলো। সে আশা করেনি তুলি এখন এমন উত্তর দেবে। বেশ, বলতে দিন। দাঁড়াও, কোথায় যাচ্ছ? কাজে। আমার কথা শেষ হয়নি। আপনি বলতে থাকুন, কিন্তু সব কথা শোনার সময় আমার নেই। কাজ করতে হয়, পেট চালাতে হয়। শুনতেই হবে। জোর করবেন? দরকার হলে তাই করব, মিস্টার ফেরিওয়ালা। দুজন কয়েক সেকেন্ড একে অপরের দিকে তাকিয়ে রইল। চারপাশে বাতাসটাও যেন থেমে গেছে। ঈশানের চোখে তখন মজা, তুলির চোখে জেদ। অবশেষে ঈশান হেসে ফেলল। আচ্ছা বলুন। তুলি হঠাৎ চুপ হয়ে গেল। এতক্ষণ যা বলার জন্য আটকে রেখেছিল এখন যেন সব গুলিয়ে যাচ্ছে। ঈশান ভুরু তুলে বলল, কি হলো, এখন চুপ কেন? আপনি কি বলতে চাচ্ছেন সেটা আগে ঠিক করে আসেন, তারপর আমাকে ডাকবেন। এই ফেরিওয়ালা। জি। তুমি খুব বিরক্তিকর। ধন্যবাদ। এবার তুলি হেসে ফেল নিজের অজান্তে, আর ঈশানের ঠোঁটও ফুটে উঠল হালকা হাসি। কিন্তু সে এখন রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছিল, তখন তার ফোনে একটা গোপন মেসেজ এসে পৌঁছালো। মেসেজটা পড়তেই তার মুখের হাসি মিলিয়ে গেল, চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। মেসেজে মাত্র কয়েকটা শব্দ লেখা, সিয়ামের এঙ্গেজমেন্টের প্রস্তুতি শুরু, টার্গেট তুলি। ঈশান থমকে দাঁড়ালো, তার চোখ ধীরে ধীরে কঠিন হয়ে উঠল। আর দূরে দাঁড়িয়ে থাকা তুলি কিছুই বুঝতে পারল না। সে শুধু দেখলো এক মুহূর্ত আগেও হাসতে থাকা ছেলেটার মুখ হঠাৎ বদলে গেছে, যেন সামনে খুব বড় কোনো ঝড় অপেক্ষা করছে। কয়েকদিন কেটে গেছে। এই কয়েকদিনে তুলি আর ঈশানের দেখা হয়েছে কয়েকবার, কখনো রাস্তার পাশে, কখনো বাজারে, কখনো দূর থেকে শুধু চোখাচোখি। কিন্তু তুলির মনে যে অনুভূতিটা জন্ম নিয়েছে সেটা আর অস্বীকার করার উপায় নেই। সে এখন নিজেকেই যতই বোঝাক মনের কথা মনেই জানে, আর সেই মন বারবারই একটা নাম উচ্চারণ করে, ঈশান। সকালের দিকে ঘুম থেকে উঠে বারান্দায় আসতেই তুলি থমকে গেল। পুরো বাড়িতে অদ্ভুত ব্যস্ততা, কেউ ফুল সাজাচ্ছে, কেউ লাইট লাগাচ্ছে, কেউ চেয়ার টেবিল ঠিক করছে। রান্নাঘরের দিক থেকেও অনেক মানুষের আওয়াজ আসছে। তুলি ভুরু কুচকে নিচে নামলো। ড্রয়িং রুমে গিয়ে দেখলো কয়েকজন কর্মচারী দৌড়াদৌড়ি করছে। তুলি অবাক হয়ে বলল, কি ব্যাপার, বাড়িতে এত সাজসজ্জা কেন? ঠিক তখনই তার মা পাশের রুম থেকে বেরিয়ে এলেন। মায়ের মুখে অদ্ভুত এক অস্বস্তি। মা, কি হয়েছে? আজ সন্ধ্যায় কিছু অতিথি আসবে। কেন? তোর বাবা তোর এঙ্গেজমেন্টের আয়োজন করেছে। কথাটা শুনি তুলির শরীর কেঁপে উঠল। মনে হলো কেউ যেন মাথার উপর বাজ ফেলেছে। কি বললে? শ্যামের সাথে আজ এঙ্গেজমেন্ট। কয়েক সেকেন্ড পুরো পৃথিবীটা যেন থেমে গেল। তুলি স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে চোখ লাল হয়ে উঠল। কি, আমাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত? হ্যাঁ, আমি নিয়েছি। তুলি ঘুরে তাকালো। চেয়ারম্যান সাহেব দাঁড়িয়ে আছেন, মুখ গম্ভীর, চোখে কঠোরতা। বাবা, তুমি আমার সাথে একবার কথা বলার প্রয়োজন মনে করলে না? প্রয়োজন মনে করিনি। এটা আমার জীবন, আমার বিয়ে। তুমি একা সিদ্ধান্ত নিয়ে ফেললে। তাহলে কি করতাম? তোমাকে সেই ফেরিওয়ালার হাতে তুলে দিতাম? এটাই ভেবেছো? তার নাম ঈশান। বারবার ফেরিওয়ালা ফেরিওয়ালা বলো না। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। তুলির মা ভয় পেয়ে গেলেন। চেয়ারম্যান সাহেবের চোখ বড় হয়ে উঠল। তাহলে সত্যি তুমি ওই ছেলেকে ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসি, কারণ অন্তত সে মানুষ। তুমি কি পাগল হয়ে গেছো? একজন ফেরিওয়ালা মানুষ, সে একজন মানুষ। তোমরা সবাই শুধু টাকা দেখো, বড় লোক দেখো, গাড়ি দেখো, বিদেশ দেখো, কিন্তু মানুষটা কেমন সেটা দেখো না। চুপ! আমি এই এলাকার চেয়ারম্যান, আমার একটা সম্মান আছে। লোকজন কি বলবে? আমার সুখের চেয়ে লোকজনের কথা বড়। শ্যাম বড়লোক বাবার ছেলে, বিদেশে থাকে, ব্যবসা আছে, ক্ষমতা আছে, তোমাকে ভালো রাখবে, বিয়ে করে বিদেশে নিয়ে যাবে। আর কি চাও তুমি? আমি সুখ চাই। আমি এমন কাউকে চাই যে আমাকে বুঝবে, যার সাথে আমার নিজের মতো আমি থাকতে পারবো। শুধু টাকার উপর সুখ দাঁড়িয়ে থাকে না বাবা। আজ সন্ধ্যায় এঙ্গেজমেন্ট হবে, এটাই আমার শেষ কথা। আর আমি যদি না করি? তাহলে আমাকে মৃত ভাববে। তোমরা থামো প্লিজ।
তুমি আমাকে জোর করতে পারো, কিন্তু আমার মনকে জোর করতে পারবে না। মনে পড়ে আসবে আগে বিয়ে হোক। কখনো না। বলে তুলি দৌড়ে নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করে দিল। ধপ করে মেঝেতে বসে পড়ল। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। এখন আমি কি করব? তার মাথায় বারবার একটাই মুখ ভেসে উঠছে, ঈশান যদি জানতো সে কি করত। কিন্তু তুলি জানে না ঠিক এই মুহূর্তে অন্যদিকে ঈশানও বসে নেই। একটা নতুন রিপোর্ট তার হাতে এসেছে। শ্যামের বিরুদ্ধে আরো গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া গেছে। প্রমাণগুলো এতটাই গুরুতর যে এগুলো প্রমাণিত হলে শ্যামের পুরো জীবন বদলে যেতে পারে। ঈশান ফাইলের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, এবার সময় হয়ে গেছে। তার চোখে ফুটে উঠল ভয়ঙ্কর দৃঢ়তা। সে এখনো জানে না আজই তুলির এঙ্গেজমেন্টের দিন। আর কয়েক ঘন্টা পর এমন কিছু ঘটতে চলেছে যা শুধু সিয়ামের মুখোশই খুলবে না, অনেক মানুষের জীবনও পাল্টে যাবে। সন্ধ্যা নেমেছে। চেয়ারম্যান বাড়িটা আজ আলোয় ঝলমল করছে। চারিদিকে রঙিন লাইট, গেটে ফুলের সাজ, বড় বড় গাড়ি এসে থামছে একের পর এক। অতিথিদের আনাগোনায় পুরো বাড়ি সরগরম। কিন্তু এই আনন্দের মাঝেও একজন মানুষের মুখে কোনো হাসি নেই। সে তুলি। আজ তাকে জোর করে সাজানো হয়েছে, গা ভরা গহনা, ভারী শাড়ি, মুখে মেকআপ, কিন্তু চোখ দুটো নিভে যাওয়া প্রদীপের মতো। ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে আছে সে। চারপাশে মানুষ, কিন্তু নিজেকে ভীষণ একা লাগছে। তুলির মা কয়েকবার এসে বললেন, মা একটু হাস, মানুষ কি ভাববে? তুলি শুধু একবার মায়ের দিকে তাকালো, তারপর আবার মাথা নিচু করে ফেল। সে জানে আজ তার কথা কেউ শুনবে না। অন্যদিকে সিয়াম আজ খুব খুশি। দামি স্যুট পরে অতিথিদের সাথে হাসি মুখে কথা বলছে। তার ঠোঁটের কোণে অদ্ভুত এক পাকা হাসি, যেন সে আগেই জিতে গেছে, যেন আজকের পর সবকিছু তার নিয়ন্ত্রণে চলে যাবে। কিছুক্ষণ পর মাইকের সামনে একজন দাঁড়ালো। মাইক থেকে ভেসে এলো, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই সুন্দর সন্ধ্যায় চেয়ারম্যান সাহেবের কন্যা তুলি এবং সিয়ামের এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি। চারপাশে হাততালির শব্দ, কিন্তু তুলির বুকের ভেতরটা যেন ভেঙে যাচ্ছে। সিয়াম ধীরে ধীরে এগিয়ে এলো। তার হাতে একটা ডায়মন্ডের আংটি, মুখে বিজয়ীর হাসি। দেখলে, শেষ পর্যন্ত তুমিই আমার হলে। তুলি ঘৃণা ভরা চোখে তাকালো, কিন্তু কিছু বলল না। ঠিক তখনই সিয়াম আংটিটা তুলির হাতে পরানোর জন্য হাত বাড়ালো। আর ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে ব্রেক করার শব্দ, তারপর একসাথে কয়েকটা পুলিশের গাড়ির সাইরেন। পুরো বাড়ি কেঁপে উঠল। সবাই অবাক হয়ে দরজার দিকে তাকালো। পরের মুহূর্তেই চারিদিক থেকে পুলিশ বাড়িটা ঘিরে ফেলল। অতিথিদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল। কেউ কিছু বুঝতে পারছে না। চেয়ারম্যান সাহেব উঠে দাঁড়ালেন। কি হচ্ছে এসব? ঠিক তখনই মূল দরজা দিয়ে প্রবেশ করলো একজন কালো বুট আইপিএস অফিসারের ইউনিফর্ম, কাঁধে পদমর্যাদার ব্যাজ, চোখে কঠিন দৃঢ়তা। আর তাকে দেখে পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। কারণ এই মুখটা সবাই চেনে, খুব ভালো করে চেনে, কিন্তু এই রূপে নয়। তুলি ফিস ফিস করে বলল, ঈশান তুমি? এ তো সেই ফেরিওয়ালা, চুরি বিক্রি করতো না, এখন আইপিএস অফিসার কিভাবে? আমি কি স্বপ্ন দেখছি? ঈশান ধীর পায়ে সামনে এগিয়ে এলো। আজ তার চোখে সেই সাধারণ ফেরিওয়ালার সরলতা নেই। আজ তার চোখে দায়িত্ব, কঠোরতা, আইনের শক্তি। সে সরাসরি গিয়ে শ্যামের সামনে দাঁড়ালো। তারপর ঠান্ডা গলায় বলল, সিয়াম, ইউ আর আন্ডার অ্যারেস্ট। হোয়াট? ঈশান তুমি? হ্যাঁ, আমি ফেরিওয়ালা নই, আমি একজন আইপিএস অফিসার। আমি এই এলাকায় এসেছিলাম অপরাধ চক্রে তদন্ত করতে। প্রথমে জানতাম না এর মূলকে, কিন্তু তদন্ত করতে করতে বুঝলাম এই পুরো চক্রের নেতৃত্ব দেয় সিয়াম। চেয়ারম্যান সাহেব যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। কি বলছেন আপনি? ঈশান হাত তুলতেই কয়েকজন পুলিশ কিছু লোককে নিয়ে ভেতরে ঢুকলো। আর তাদের দেখে চেয়ারম্যান সাহেবের চোখ বড় হয়ে গেল। কারণ এরা সেই লোকগুলো যারা কিছুদিন আগে তার বাড়িতে এসেছিল, যাদের তিনি ব্যবসায়িক বন্ধু ভেবেছিলেন, কিন্তু তুলি তাদের পছন্দ করেনি। লোকগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঈশান বলল, চিনতে পারছেন? এরা আপনার বন্ধু নয়, এরা সিয়ামের লোক। আপনার ব্যবসার তথ্য সংগ্রহ করার জন্যই এদের পাঠানো হয়েছিল। আপনার আয়, আপনার সম্পদ, আপনার যোগাযোগ, সব তথ্য ধীরে ধীরে সিয়ামের কাছে পৌঁছানো হতো। না, এটা হতে পারে না। ঈশান হাতের ইশারা করলো। পেছনে স্ক্রিনে একের পর এক তথ্য দেখানো শুরু হলো। ব্যাংক লেনদেন, গোপন মিটিং এর ছবি, অস্ত্র চক্রের যোগাযোগ, ভুয়া কোম্পানির নথি,
পুরো হলরুম নিস্তব্ধ। সবাই তাকিয়ে আছে আর প্রতিটি তথ্যের সাথে সাথে সিয়ামের মুখের রং পাল্টে যাচ্ছে। সিয়াম শুধু প্রতারণা করেনি, সে বিভিন্ন গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডের সাথেও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এবং তদন্তে পাওয়া তথ্য আদালতে উপস্থাপন করা হবে। কিন্তু তখন একের পর এক সাক্ষীর সামনে এলো, সবাই তার বিরুদ্ধে কথা বলতে শুরু করলো। সিয়াম বুঝতে পারলো আজ আর বাঁচার পথ নেই। তুলির চোখে তখন আনন্দের অশ্রু, তার ঠোঁটে অনেকদিন পর হাসি ফুটেছে। যে মানুষটাকে সবাই ফেরিওয়ালা ভাবত, সেই মানুষটাই আজ তার জীবনের সবচেয়ে বড় বিপদ থেকে তাকে রক্ষা করেছে। হঠাৎ সুযোগ বুঝে সিয়াম দৌড় দিল, আমাকে কেউ ধরতে পারবে না। কিন্তু সে কয়েক কদমও যেতে পারল না। দুজন পুলিশ অফিসার তাকে ধরে ফেল। সিয়াম ছটফট করতে লাগলো, কিন্তু লাভ হলো না। হাতকড়া পড়ে গেল তার হাতে। ঈশান ঠান্ডা গলেই বলল, খেলা শেষ সিয়াম, আইনের হাত থেকে পালানোর রাস্তা নেই। সিয়ামকে নিয়ে যাওয়া হলো। আর পুরো হলরুমে তখন শুধু বিস্ময়। চেয়ারম্যান সাহেব ধীরে ধীরে ঈশানের দিকে তাকালেন। তার চোখে লজ্জা, অপরাধবোধ আর অবিশ্বাস। কারণ যাকে তিনি এতদিন সামান্য ফেরিওয়ালা ভেবেছিলেন, সে ছেলেটাই আজ তার পরিবারকে রক্ষা করেছে। আর তুলি, সে চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে জল, মুখে হাসি, আর তার চোখ বারবার গিয়ে থামছে ঈশানের উপর। পুরো হলরুম তখনও স্তব্ধ। সিয়ামকে পুলিশ নিয়ে গেছে। অতিথিরা এখনো ফিসফিস করে কথা বলছে। কেউ বিশ্বাস করতে পারছে না যে গ্রামের সেই সাধারণ ফেরিওয়ালা আসলে একজন আইপিএস অফিসার। আর চেয়ারম্যান সাহেব এখনো যেন ধাক্কা সামলাতে পারছেন না। তিনি স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। ঠিক তখনই ঈশান ধীরে ধীরে তার সামনে এগিয়ে দাঁড়ালো। সবাই ভাবলো হয়তো সে এখন বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু ঈশান যা বলল সেটা শুনে পুরো হলরুম আবারও স্তব্ধ হয়ে গেল। স্যার, আমি কিন্তু শুধু এই এলাকায় তদন্তের জন্য আসিনি। মানে? আমি এই এলাকায় তুলির জন্য এসেছিলাম। কথাটা শুনে পুরো হলরুমে গুঞ্জন শুরু হয়ে গেল। তুলি হতবাক, তার মা হতবাক, মৃত্যুত মুখ হাঁ করে দাঁড়িয়ে আছে। কি? ঈশান এবার সরাসরি তুলির দিকে তাকালো। তার চোখে আজ কোনো লুকোচুরি নেই, কোনো ছদ্মবেশ নেই, শুধু সত্য। আমি প্রথম তুলিকে দেখেছিলাম ভার্সিটির নবীন বরণ অনুষ্ঠানে। তুলির বুক কেঁপে উঠল। সে স্পষ্ট মনে করতে পারছে সেই অনুষ্ঠান, অনেক ছাত্রছাত্রী, অনেক ভিড়, কিন্তু সে কখনো খেয়ালই করেনি কেউ তাকে এতটা মন দিয়ে দেখেছিল। ঈশান ধীরে ধীরে বলল, সেদিন ও মঞ্চে কথা বলছিল, সবাই যখন শুধু দেখছিল আমি শুনছিলাম। ওর আত্মবিশ্বাস, ওর সাহস, ওর কথা বলার ভঙ্গি সবকিছু ভালো লেগেছিল। এরপর খোঁজ নিয়ে জানতে পারি ও এই গ্রামে থাকে। আর ঠিক সেই সময় আমাকে এই এলাকার একটা গোপন তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তখন ভাবলাম এক ঢিলে দুই পাখি মারা যাবে, তদন্তও হবে আর দূর থেকে হলেও ওকে দেখাও হবে। তুলির গাল লাল হয়ে গেল। মৃত্যু পাশে দাঁড়িয়ে মুচকি হাসছে। ঈশান হালকা হেসে বলল, তবে তখন আমি জানতাম না সবকিছুর মূলে সিয়াম আছে। আমি জানতাম না যে যেই মেয়েটাকে দূর থেকে পছন্দ করেছি তার জীবনই বিপদের মধ্যে আছে। তদন্ত যত এগিয়েছে আমি তত সত্য জেনেছি, তত বুঝেছি পরিস্থিতি কত ভয়ঙ্কর, আর ততই বুঝেছি আমি শুধু একজন অফিসার হিসেবে না, একজন মানুষ হিসেবেও ওকে রক্ষা করতে চাই। তুলির চোখ ভিজে উঠল। এতদিনের সব প্রশ্নের উত্তর যেন একসাথে পেয়ে গেছে সে। কেন ছেলেটা অন্যরকম ছিল, কেন তার চোখে এত আত্মবিশ্বাস ছিল, কেন তাকে সাধারণ ফেরিওয়ালা মনে হতো না, সব উত্তর আজ সামনে দাঁড়িয়ে। ঈশান এবার চেয়ারম্যান সাহেবের দিকে তাকালো, কিছুক্ষণ নীরব থেকে বলল, স্যার, আজ আমি কোনো অফিসার হিসেবে আপনার সামনে দাঁড়াইনি। আজ আমি একজন সাধারণ ছেলে হিসেবে দাঁড়িয়েছি। আমি তুলিকে আগে থেকেই ভালোবাসি, অনেক আগে থেকেই। কখনো ওকে বিরক্ত করিনি, কখনো নিজের পরিচয় ব্যবহার করিনি, কখনো জোর করিনি, শুধু দূর থেকে সম্মান করেছি। আমি জানি আমি ভুল করতে পারি, আমি মানুষ, কিন্তু একটা কথা বলতে পারি, আপনার মেয়ের চোখে কখনো কষ্টের কারণ হব না। আমার কাছে কোটি টাকার ব্যবসা নেই, বিদেশে বিলাসবহুল জীবন নেই, কিন্তু সম্মান আছে, সততা আছে, আর আপনার মেয়েকে সুখে রাখার ইচ্ছা আছে। কথাগুলো বলার সময় তার গলায় কোনো অহংকার ছিল না, ছিল শুধু আন্তরিকতা। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে আমি তুলিকে বিয়ে করতে চাই। কথাটা বলে সে চুপ হয়ে গেল। পুরো হলরুম নিস্তব্ধ। সবাই এখন চেয়ারম্যান সাহেবের দিকে তাকিয়ে তিনি কি বলবেন। কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন তিনি। তারপর ধীরে ধীরে তুলির দিকে তাকালেন। দেখলেন মেয়েটার চোখ ভেজা, কিন্তু সেই চোখে ভয় নেই, আছে ভালোবাসা। এরপর তিনি ঈশানের দিকে তাকালেন। ছেলেটা তার পরিবারকে বাঁচিয়েছে। অনেকক্ষণ পর চেয়ারম্যান সাহেব দীর্ঘশ্বাস ফেলেন। আমি জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু আজ বুঝলাম
মানুষকে পোশাক দেখে বিচার করা সবচেয়ে বড় ভুল। আমি ভেবেছিলাম তুমি একজন ফেরিওয়ালা, কিন্তু আজ দেখছি তুমি একজন সৎ মানুষ। আর একজন বাবার জন্য এর চেয়ে বড় পরিচয় আর কিছু হতে পারে না। তুলির মুখে ধীরে ধীরে হাসি ফুটল। চেয়ারম্যান সাহেব আবার বললেন, যদি আমার মেয়েরও আপত্তি না থাকে তাহলে আমারও কোনো আপত্তি নেই। কথাটা শেষ হতেই তুলি আর নিজেকে সামলাতে পারল না। তার চোখ থেকে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। মিতু লাফিয়ে উঠে বলল, ইয়েস, অবশেষে। সবাই হেসে ফেলল। তুলির মা এগিয়ে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন। আর ঈশান, সে শুধু দাঁড়িয়ে আছে, মুখে সেই শান্ত হাসি, যে হাসির আড়ালে আছে অনেক দিনের অপেক্ষা, অনেক ঝড়, অনেক লড়াই, আর অবশেষে নিজের মানুষটাকে পাওয়ার স্বস্তি। ঈশান তুলির কাছে এসে ফিসফিস করে বলল, কি ম্যাডাম, আইপিএস এর বউ হতে তৈরি তো? নো মিস্টার, আমি তো ফেরিওয়ালা বউ হতে চাই, কোনো আইপিএস এর না।